আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, হোয়াটস অফ সাকসেসের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের অতিথি ডাক্তার রিয়াজুল হাসান মিল্টন। পেশায় তিনি একজন চিকিৎসক। বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে অবস্থিত ফোর হেলথে তিনি ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট হিসেবে কর্মরত আছেন। জীবনের লক্ষ্য বা কোয়ান্টামের ভাষায় যেটাকে আমরা বলি মন ছবি, তা স্পষ্ট এবং শক্তিশালী হলে মানুষের জীবনে কি অভাবনীয় সাফল্য আসতে পারে, তার উদাহরণ ডাক্তার রিয়াজুল হাসান মিল্টন। আমরা আজকে সরাসরি তার কাছ থেকে শুনবো তার জীবনের গল্প এবং নিঃসন্দেহে তা আমরা আশা করছি যে দর্শকদের জন্য সেটা খুবই অনুপ্রেরণাদায়ী হবে। তো চলুন আমরা তার সঙ্গে পরিচিত হই। ডক্টর রিয়াজুল হাসান মিল্টন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা থেকে 1998 সালে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে 2000 সালে এইচএসসি পাশ করার পর ভর্তি হন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। সেখান থেকে 2007 সালে এমবিবিএস সম্পন্ন করার পর 2008 সালে মিটফোর্ড হাসপাতালে যোগদান করেন। এরপর 2010 সালে যোগদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ডক্টর মিল্টন 2010 সালে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। অনেক ডাক্তারই বিদেশে গিয়ে নিজের পেশায় অটল থাকতে পারেন না, কিন্তু ডক্টর মিল্টন সংকল্প করেন অস্ট্রেলিয়ায় চিকিৎসা পেশাতেই থাকবেন এবং সে লক্ষ্যে প্রাণান্ত প্রয়াস শুরু করেন। সে বছর অনুষ্ঠিত এএমসি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন এক্সামে বিভিন্ন দেশ থেকে অংশ নেয়া 5 শতাধিক চিকিৎসকের মধ্যে 20তম স্থান অর্জন করেন তিনি। এভাবে একের পর এক পরীক্ষা ও প্রশিক্ষণে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়ে দীর্ঘ 14 বছর ধরে বে হেলথ কেয়ার, ব্ল্যাকটাউন হসপিটাল, স্যার চার্লস গার্ডেনার হসপিটাল, রকিংহাম জেনারেল হসপিটাল সহ অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বনামধন্য হাসপাতালে সেবা দিয়েছেন তিনি। বর্তমানে তিনি ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট হিসেবে অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেলে অবস্থিত ফোর হেলথে কর্মরত আছেন। আমরা অত্যন্ত আনন্দিত যে ডক্টর রিয়াজুল হাসান মিল্টন কোয়ান্টাম পরিবারের একজন নিবেদিত প্রাণ সদস্য। তিনি 173তম ব্যাচের কোয়ান্টাম গ্র্যাজুয়েট এবং 15তম ব্যাচের প্রো মাস্টার। কোয়ান্টাম মেডিটেশন সোসাইটি মেলবোর্নের একজন সক্রিয় সদস্যও তিনি। আসসালামু আলাইকুম মিল্টন ভাই, কেমন আছেন? আসসালাম আপা, শুক্র আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। মিল্টন ভাই, আপনি যদি আপনার বেড়ে ওঠা পড়াশোনা এই বিষয়ে যদি কিছু বলেন। আপু, আমার বেড়ে ওঠা, আমি জন্ম ঢাকাতেই, ঢাকার লালবাগ গাজীপুরের দিকে, তো অনেকটা পুরন ঢাকা এবং নতুন ঢাকার যে জাংশন ওখানে আর কি। ওখানে স্কুলে ছিল, হাই স্কুল ছিল নিউ মার্কেটের পাশে অবস্থিত গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে। এখানে ম্যাট্রিক পাস করলাম 1998-এ আর কি। আর থাকতাম তখন অনেকটা মানে শিশু কিশোর, অনেকটা একান্নবর্তী পরিবার, মধ্যবিত্ত টিপিক্যাল যেই মানে ঢাকার যেই পরিবারগুলো আর কি, সেরকমই। এবং আপনার এই প্রশ্ন শুনে অনেকটাই মানে শৈশবের স্মৃতি মনে পড়ছে আর কি। তা এখন শৈশবের সেই স্মৃতিগুলোকে অনেক মিস করি, যখন মানে একান্নবর্তী পরিবারে আমার চাচা এবং দাদা সবাই মিলে একসাথে থাকতাম আর কি। তো বলছিলাম যে স্কুলের ম্যাট্রিক পাস 1998-এ আর কি। স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল। এরপরে পাশেই ঢাকা কলেজ, সেখান থেকে 2000-এ ইন্টারমিডিয়েট পাস। তো এরপর তো 2001 সালে মেডিকেলে ভর্তি হলাম, সলিমুল্লাহ মেডিকেলে, পুরন ঢাকাতে যেটা আর কি। তো এরপরে পাস করলাম 2006-7-এ এবং কয়েক বছর পরে তো অস্ট্রেলিয়া চলে আসলাম 2011 সালের দিকে আর কি। অনেক স্মৃতি আছে আর কি দেশের শৈশব, শিশু কিশোরের যেই স্মৃতিগুলো আর কি। তবে মানে বেশিরভাগই হচ্ছে গিয়ে মানে সুখকর স্মৃতি আর কি। কারণ সেই যে বললাম যে একান্নবর্তী পরিবারের যেই পারিবারিক একাত্মতা এবং সামাজিকতার যেই বন্ধনটা ছিল আর কি, সেটা এখন তো আর সেরকম
আর দেখা যায় না আর কি। তো আমি ভাগ্যবান যে সেই সময়টা আমি পেয়েছিলাম আর কি। এমনিতে আমরা জানি যে আমরা যখন ছোটবেলায় কোনো রচনা পড়ি, রচনা পড়েছি বা লিখেছি, ওখানে মানে তোমার জীবনের লক্ষ্য কি এই বিষয়ক রচনাতে, মানে বইতে যেটা লেখা থাকতো যে ডাক্তার হওয়া বা ইঞ্জিনিয়ার হওয়া, এই দুটোর যে কোনো একটা। তো হয়তো বা পড়তে পড়তে সেটাও একটা মাইন্ডসেট হয়ে যেত অনেকের। আপনার ক্ষেত্রে মানে কোইন্সিডেন্টালি এই দুটোর একটা হয়েছে। তো আসলে ব্যাপারটা কি, মানে ডাক্তার হবেন এই ভাবনাটা ঠিক কোন সময়ে আপনার মনে দানা বাঁধে? এখানে আপনার কথা শুনে আসলে সেটা অনেক আম, আমাদের যে আমরা স্কুলে টিপিক্যাল মানে রচনা লিখতাম আর কি, সেটা মনে পড়ে গেল আর কি। সে রচনাটা সবসময় থাকতো যে হ্যাঁ মানে অনেক বেশিরভাগ সময় থাকতো আমি ডাক্তার হবো আর কি। এখন কি কারণে ডাক্তার হবো সেটা বোধহয় মানে ওই শিশু বয়সে মাথায় ক্লিয়ার থাকতো না। অন্যকে দেখতাম আচ্ছা আমিও ডাক্তার হবো আর কি। তো জিনিসটা অনেকটাই মানে চিন্তা ভাবনা এটা অনেকটাই আমার মনে হয় যেটা আমাদের মধ্যে অনেকটা মানে ডিফারেন্সিয়েট হয়ে যায় যখন আমরা স্কুলের লাস্টের দিকে ক্লাস 9-10-এ যখন উঠি আর কি, তখন এই মাইন্ডসেটটা অনেকটা ডেভেলপ করে আর কি। কারো কারো বায়োলজির প্রতি একটা ঝোঁক থাকে আর কি, কারো কারো মানে ফিজিক্স এবং ম্যাথের দিকে ঝোঁক থাকে। তা আমার ম্যাথমেটিক্সে খুব বেশি ভালো ছিলাম না, মানে কখনোই মানে টপ স্কোর ছিল না আর কি। মোটামুটি ভালো করতাম আর কিন্তু বায়োলজিতে ভালো, রিলেটিভলি ভালো ছিল আর কি। তেলাপোকা বা ব্যাং এগুলোর কাটাকাটি আর কি। তো ইন্টারমিডিয়েটেও বায়োলজিতে ভালো করলাম আর কি। এবং এরপরে থেকেই তখন যে বায়োলজি রিলেটেড সাবজেক্টগুলো আর কি সেগুলো চুজ মানে পড়ার ইচ্ছা ছিল আর কি। ঢাকা ভার্সিটির মাইক্রোলজিতে প্রথমে পরীক্ষা ছিল, ওখানে ভর্তি হয়ে থাকলাম। এরপরে মেডিকেলে ভর্তি পরীক্ষা হলো, তো ওখানে পরে সুইচ করে চলে গেলাম আর কি মেডিকেলে। অফকোর্স তখন তো মানে একটা মানে আমাদের স্বাভাবিকভাবেই ধরে নেওয়া হয় যে ডাক্তার মানে অনেকটা সম্মান। তারপরে নামের আগে একটা মানে ওই ওই বয়সটার কথা বলছি আর কি, নামের আগে ডাক্তার থাকবে, সাদা অ্যাপ্রন পরা আর কি, এই বিষয়গুলো আর কি। আর এর পাশাপাশি যেহেতু আমাদেরকে মেসেজটা ঢুকে দেওয়া হয় যে এমন একটা সাবজেক্ট চুজ করা যেটা আর্থিক সচ্ছলতা দিবে আর কি। তো এই সবগুলো মিলে আর কি। তো তখনকার ছিল এটাই কারণ আর কি। কিন্তু পরবর্তীতে তো আপু কারণ অনেক ইভলিউশন হয়েছে আর কি, যে আসলে হুম। কোয়ান্টাম আসার পরে সেটা আরো পরবর্তীতে আলোচনা করবো আর কি। তো আপনি তো এরপরে প্রবাসী হলেন, অস্ট্রেলিয়ায় চলে গেলেন। একটা ব্যাপার হয় যে আমরা যখন কাউকে প্রবাসী হতে দেখি, আমরা যেটা দেখি যে তার এক ধরনের মানে ট্রান্সফরমেশন হয়। অর্থাৎ বাংলাদেশে উনি হয়তো ব্যাংকার ছিলেন, ওখানে গিয়ে উনি অন্য কোনো প্রফেশনে চলে গেছেন। আমরা অবশ্য একটা অংশকে আমরা নানান ধরনের এমন জব করতে দেখি যেটাকে মানে সো কল্ড অড জব বলা হয়। তো আমরা মানে আপনার ব্যাপারটা আসলে কি হলো? আপনি আহ, অস্ট্রেলিয়ায় গিয়েও যে আপনি চিকিৎসক হিসেবে মানে বরং আরো আহ, মানে রেকগনাইজ চিকিৎসক হিসেবে এবং স্পেশালাইজড চিকিৎসক হিসেবে যে আপনার কর্মপরিধিটাকে এগিয়ে নিয়ে গেছেন, ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে গেছেন, এটা কি করে সম্ভব হলো? দেখুন আপা, আসলে আমি এর আগে আগে বলছিলাম যে আমি পাশ করেছিলাম 2006 সালে, এমবিবিএস পাস। তারপরে ইন্টার্নশিপ করলাম 2007 সালে আর কি। তো 2009 সাল থেকেই করলাম যে অস্ট্রেলিয়া যাব। ইউকে একটা ইচ্ছা ছিল, কিন্তু ইউকেতে তখন পরিস্থিতি ভালো ছিল না আর কি ওভারসিজ ডাক্তারের জন্য। আর আমেরিকা কখনোই আমার মানে মন ছুঁইতে ছিল না কি যে ওখানে যেয়ে কাজ করবো আর কি, বিভিন্ন কারণে, সেটা যাই হোক। তো এই সময়টাতে তখন কোইন্সিডেন্টালি যে অস্ট্রেলিয়ার যেই মানে মানে অস্ট্রেলিয়ার যে লাইসেন্সশিপ পরীক্ষাটা এটা তখন ইন্ডিয়া থেকে দেওয়া যেত, কিন্তু তখন পর্যন্ত আমার জানা মতো তখন কেউ দেয়নি আর কি। তো যাই হোক, তখন এই কথাগুলো যখন খোঁজ খবর নিচ্ছিলাম তখন নেতিবাচক মেসেজের কোনো অভাব ছিল না বন্ধু বান্ধবের কাছ থেকে। গুলশানে অবস্থিত একটা এজেন্সির সাথে যোগাযোগ করেছিলাম, তারা অস্ট্রেলিয়ান হোয়াইট একজন ভদ্রলোককে নিয়ে এসেছিলেন। মাঝে মাঝে জানেন হয়তো বা তারা মার্কেটিং এর জন্য নিয়ে আসেন। তো সেই হ্যাঁ, হ্যাঁ। ভদ্রলোক আমাকে দেখে, আমার আপাত মস্তক দেখে বললেন যে তখন কনফিডেন্স ছিলাম না, একটু মানে কাছে কিছু ভাব নিয়ে তার সামনে দেখে গিয়েছিলাম। সে একজন হোয়াইট, তো অস্ট্রেলিয়ান। তো সে আমাকে দেখে বলল যে আমি কাউকে দেখি নাই যে এখান থেকে এই ধরনের একটা প্ল্যান করছে যে ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা দিবে লাইসেন্সশিপ পরীক্ষা, তুমি হচ্ছে গিয়ে প্রথম। হ্যাঁ, আমি কাউকে দেখিনি, আমার মতে এটা তুমি এই চিন্তা ভাবনা করাই উচিত না তোমার। হুম। আচ্ছা। তো সে বিভিন্নভাবে আমাকে ডিসকারেজ করলো এবং আমাকে এটাও বললো যে অস্ট্রেলিয়ান ডাক্তাররা তোমাকে চায় না, কারণ গেলে তাদের এমপ্লয়মেন্টের এটা কমে যাবে। সে আমাকে আমার মুখে এবার বলে
হুম তো আমি তখন অনেকটাই হতাশ সময় এই কথাটা এটা মনে আছে আপু এখনো, এবং হুম হুম। চিরকাল মনে থাকবে। আহ, একদিন আমাদের যেই মঙ্গলবার আপু আমাদের যে কার্যক্রমটা হয় কেন্দ্রে, হ্যাঁ, এটাতে আলোকায়ন। আলোকায়ন, রাইট, সেই আলোকায়নে প্রাণজিৎ দার সাথে দেখা আর কি। আচ্ছা। তো প্রাণজিৎ দার সাথে আমি আগে থেকে একটু এমন মধ্যে নিয়ে রেখেছিলাম, ভাইয়া আমি আপনার সাথে কথা বলবো আর কি। তো বললাম, হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কথা বলেন। তো প্রাণজিৎ আমাকে বললেন, আচ্ছা আপনি বলেন আপনার কি, মানে কি কি ঘটছে, কি সমস্যা আপনার। প্রাণজিৎ দা মনোযোগ দিয়ে আপনার আমার কথা শুনলেন। তা আমাকে বললেন যে প্রাণজিৎ দার একটা লাইন এখনো মনে আছে, মানে যে মানে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশ থেকে যদি একজন ডাক্তারও যায় অস্ট্রেলিয়াতে, সে হচ্ছেন আপনি যাবেন। হুম হ্যাঁ, তো আপনি এইভাবেই করেন এবং আপনি খোঁজ খবর নেন যে কি কি ওয়ে আছে। যদি ইন্ডিয়াতে যদি এটা পরীক্ষাতে আসলে ওয়ে থাকে যে আপনি ইন্ডিয়াতে পরীক্ষা দিয়ে পাশ করে যেতে পারবেন, তো ওয়াই নট আপনি এটা করেন। আমাকে প্রাণজিৎ একটা বললেন, যে এই কথাটা যে আপনাকে এই করতে হবে যে আপনি যাতে ওখানে ডাক্তার হিসেবে থাকেন, সেই জন্য মানে ওখানকার প্রি রিকোয়েজিশন যা যা আছে আপনি দেশ থেকে মানে যতটুকু সম্ভব সব কমপ্লিট করে যান। মানে হুম। আপনার যতগুলো করা সম্ভব দেশ থেকে ওখানে গিয়ে কমপ্লিট করার পরিবর্তে আপনি এখানে সবকিছু কমপ্লিট করে যান। তো আম, তো এরপরে 6 মাস টানা আমি পিজিতে লাইব্রেরিতে পড়াশোনা করলাম। তখন সপ্তাহে একদিন একটা ক্লিনিকে কাজ করতাম, জাস্ট নিজের হাত খরচের জন্য আর কি। এবং তারপরে ইন্ডিয়াতে গিয়ে পরীক্ষা দিয়ে আসলাম হায়দ্রাবাদে। এবং পরীক্ষার রেজাল্ট ছিল আপু যে আমি মানে ওভারসি যত ডাক্তার আছে তখন, মানে বাইরের দেশে যা পরীক্ষা দিচ্ছে প্রায় 500-র মতো ছিল, তার মধ্যে আমার পজিশন ছিল 20তম আর কি। তো আম, এবং তারপরে আইএলস এর পরীক্ষা এখানে অনেকটা প্রিপারেশন নিয়ে গেলাম ওখানে। তারপর অস্ট্রেলিয়াতে এসে এমসি ক্লিনিক্যাল পাশ করলাম, পাশ করার কিছুদিনের মধ্যেই মানে আমি চাকরি পেয়ে গেলাম আর কি। তো এবং আমার জানা মতো আমি আসলাম 6-7 মাসের মধ্যে জব হয়ে গেল, অনেকটা দ্রুততম সময় আর কি। তো ওই জিনিসটা আপু একটা ছিল যে আমি যেভাবেই হোক আমার যে ক্যারিয়ার আছে এটা আমি বজায় রাখবো এখানে আর কি। এবং এখানে দেশ থেকে যে সবকিছু মানে যতটুকু সম্ভব কমপ্লিট করা আর কি। কারণ আপনি এখানে আসার পরে একটা এখানে যে নিজের মানে রুটি রোজগার এবং নিজের থাকা খাওয়ার পেছনে একটা বড় অংশ দিতে হয়। তখন এই ক্যারিয়ারের জন্য আমার নিজস্ব ক্যারিয়ারের জন্য যে পড়াশোনা বা চিন্তা ভাবনা সেটা অনেকটা আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো এই দিকটা বোধহয় আমি ফোকাস করেছিলাম অনেক। অবশ্যই আমার মানে অন্যান্য আমার পরিবার সদস্যরা এবং এখানে কোয়ান্টামের সিডনি সেল আছেন, তারা অনেক সাপোর্ট দিয়েছেন। তো সব মিলিয়ে মানে এবং মানে আল্লাহর রহমত আছেই আর কি, যার হুম। ফলে তো আর এটা ছাড়া তো এটা হতো না আর কি। তো সব মিলেই হ্যাঁ আমি উম, পেরেছিলাম নিজের দেশে যেটা পেশাটা এখানে ধরে রাখতে আর কি। না, বেশ চ্যালেঞ্জিং, কিন্তু মানে যেহেতু আসলে আপনার একটা মন ছবি ছিল, টার্গেট ছিল, এবং আহ, মানে আনুষঙ্গিক বিষয়গুলোকে আপনি সেভাবে অনুবর্তী করেছেন। তো আপনার একটা আমরা জানি যে আপনার স্পেশালাইজেশনের একটা জায়গা হচ্ছে পেইন মেডিসিন। এই ব্যাপারটা সম্পর্কে যদি একটু আমাদের ধারণা দিতেন দর্শকদের। পেন মেডিসিন হচ্ছে কি আপু আম, একটা রিলেটিভলি একটা নিউ সাবজেক্ট আর কি। তো এটা আপনার অস্ট্রেলিয়াতে আম, চালু হয়েছে আম, মাত্র 2000 সালে আর কি। হুম। তো এটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এবং আমি আমার জানা মতে এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে একমাত্র হংকং এবং সিঙ্গাপুরে আলাদাভাবে পেইন মেডিসিন আছে আর কি। আচ্ছা। আর বাংলাদেশে অ্যানেস্থেশিয়া আছে, তারাই এই পেইন মেডিসিনের বিষয়টা দেখে, আলাদাভাবে কোনো ডেডিকেটেড পেইন মেডিসিন নেই। তো এটাও একটা ইন্টারেস্টিং, কারণ হচ্ছে গিয়ে আপনার যেই অ্যাকিউট মানে পেইনের হচ্ছে গিয়ে দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাকিউট পেইন, ক্রনিক পেইন। অ্যাকিউট পেইন মনে করেন হঠাৎ আপনি পড়ে গিয়ে ব্যথা পেলেন বা কারো মানে কোনো অ্যাক্সিডেন্ট হলো, এখান থেকে ব্যথা মানে কোনো মানে পেইন ওই রিলেটেড কোনো মানে ইনজুরি হওয়ার ফলে তারপর কোনো পেইন হলো, সেটা অ্যাকিউট পেইন। কিন্তু ক্রনিক পেইন যাদের আপনি দেখবেন আমাদের কোয়ান্টামে অনেকে আসেন যে বছরের পর বছর ধরে তার পেইন, এটা হচ্ছে ক্রনিক পেইন। এবং এই পেইনটা ট্রিটমেন্ট মানে ট্রিট করাটা হচ্ছে চ্যালেঞ্জিং আর কি। তো যারা আমরা এখানে পেইন নিয়ে কাজ করি মেনলি ক্রনিক পেইনের উপর ফোকাসটা করি আর কি। এটা অনেকটা মাল্টিডিসিপ্লিনারি টিমের সাথে কাজ করতে হয়, সাইকোলজিস্ট, ফিজিওথেরাপিস্ট, ডায়েটিশিয়ান আছেন আর কি। এবং আমাদের এজ এ ডাক্তার হিসেবে আমার রোলটা হচ্ছে গিয়ে শুরুতে রুগীকে অ্যাসেস করা, তার অন্য কোনো ধরনের মেডিকেল কোনো রিলেটেড মানে কমপ্লিকেশন আছে নাকি। এবং এবং আমরা যদি কোনো ব্যথার ওষুধ লাগে, যদিও ব্যথার রোলটা অনেক মানে ব্যথার ওষুধের রোলটা এখানে অনেক কম, হুম বিষয়ে পরে আরো কথা বলা যাবে আর কি। তো কিন্তু মেইনলি হচ্ছে ইন্টিগ্রেট করা আর কি,
যে ফিজিওলজিস্ট এবং সাইকোলজিস্ট এদের সাথে আর কি ইন্টিগ্রেট করে তারপরে আমরা এখানে মানে রোগীকে চিকিৎসা দিই, এবং এই চিকিৎসাটা হচ্ছে গিয়ে অনেকটাই নন মেডিকেশন ফোকাসড, আচ্ছা। অনেকটাই নন মেডিকেশন ফোকাসড। এবং যেই মাল্টি ডিসিপ্লিনারি টিমের মধ্যে আমরা রোগীকে শুরুতেই মেসেজটা দিই, দেখো অ্যাজ এ ডাক্তার হিসেবে আমার রোলটা এখানে সবচেয়ে কম। হুম এখানে যারা আছে ফিজিওথেরাপিস্ট এবং সাইকোলজিস্ট তাদের রোলটা হচ্ছে সবচেয়ে বেশি। হুম আমরা এই কারণে আমি কথাটা বলছি, কারণ রোগী যখন ডাক্তারের কথাটা সবচেয়ে বেশি শোনে, প্রথম মেসেজ যখন ইনিশিয়াল কন্ট্যাক্টটাই আমার ডাক্তারের সাথে থাকে। তো যখন একটা ফিজিওথেরাপিস্ট যদি এই কথাটা বলে, তার চেয়ে একটা ডাক্তার বলে, ডাক্তারের কথাটা রোগীর চেয়ে অনেক বেশি হুম আপনার মানে ওয়েট ক্যারি করে আর কি। হুম তো যে কারণে আমরা প্রথমেই রোগীকে এই মেসেজটা দিই আর কি। হুম এবং তারপরে ওরা মানে ফিজিওথেরাপি সাইকোলজিস্ট ওরা দেখে আর কি। এবং আমাদের যেই অ্যাক্টিভ পেইন ট্রিটমেন্ট প্রোগ্রাম আছে, হুম সপ্তাহে একদিন করে 8 সপ্তাহ আর কি। হুম 8 সপ্তাহ একটা কোর্স, এবং সপ্তাহে একদিন হয় এটা, সারাদিন ধরে আর কি। আম, এবং আপু, আমি যদি আপনাকে বলি যে এটার জন্য গভর্নমেন্টের কত খরচ হয়, এটা হচ্ছে $10,000। 10,000। আচ্ছা। এবং এটা মানে আমাদের 4 দিনে যে কোয়ান্টাম যে কোর্স হয়, হ্যাঁ। কোনো অংশেই তার চেয়ে বেটার কোনো কিছু না আর কি। হুম ফিজিওথেরাপি সাইকোলজিস্ট শুধু তারা শুধু এই সাইকোলজিস্ট তাকে কিছু টিপস দিচ্ছে ঘুমের, এবং ব্যথা উঠলে তাকে কিভাবে সেটা সাইকোলজিক্যালি এটাকে মানে মানে ফেস করতে হবে, দেন ওষুধ খাওয়াচ্ছে। হুম আর হুম হুম, ফিজিওথেরাপি কিছু ব্যায়াম দেখে দিচ্ছে। তো আমাদের উম, এ, মানে 4 দিনে যে কোর্সটা হয়, হ্যাঁ। এখানে কি আহ, আমরা জীবনের কোন বিষয়টা বাদ রাখি যে কথা বলার, মানে এখানে গুরুজি আলোচনা করেন না আর কি। এবং আমাদের যোগা আছে, আমাদের যে মেডিটেশনটা যেটা আর কি, এটা তো সাইকোলজির চেয়েও অনেক বড় কিছু আর কি। তো এবং এখানে আমাদের কোর্সের ফিটা হচ্ছে গিয়ে কত, আমি এখন কত আমি ঠিক জানি না আর কি, 11,000 টাকা নাকি। 11,500 টাকা। তো উম, এটা কিছুই না আপনার, 10,000 ডলার, অসি ডলার। $10,000, কিন্তু ওই তুলনায় আমাদের কোর্স ফি আমি জানি না এখন 11,500, ওই তুলনায় এটা কিছুই না আর কি। তো যাই হোক, অন্যদিকে চলে গেলাম আর কি। তো এইটা হচ্ছে কি আপু, ক্রনিক পেইনের এটা আর কি। কিন্তু হুম মূল যে এটা আমরা ফেস করি একটা পেশেন্টকে, এই সে যখন হচ্ছে কি সবসময় যে সারাটা জীবন আমরা যে রোগীগুলো দেখি তারা 5, 10, 15 বছর ধরে ব্যথায় ভুগছে। এবং বেশিরভাগ রুগী হচ্ছে কি আপনার সাইকোসোমাটিকের যেই স্ট্রেস, সাইকোসোশ্যাল স্ট্রেস গুলো তার মধ্যে আছে। ছোটবেলা অনেকেই আছে একটা মানে এখানে জানেন যে ফ্যামিলি অনেক ব্রোকেন ফ্যামিলি থাকে আর কি। তারপরে বিভিন্ন ধরনের ট্রমার মধ্যে দিয়ে যায়, এবং এই রোগীগুলো খাওয়া মানে তাদের ফুডের ক্ষেত্রে অনেকটা আনহেলদি লাইফ লিড করেন। অনেকের ক্ষেত্রে ড্রাগ অ্যান্ড অ্যালকোহলের হিস্ট্রি থাকে। তারপরে তারা একদমই ফিজিক্যালি অ্যাক্টিভ থাকে না, হাঁটাচলাই করে না। তো এইটা অনেকটাই আপু বুঝতেই পারছেন যে আমাদের সাথে যখন দেখা, এটা খুবই একটা চ্যালেঞ্জিং। এই রুগীটাকে আমি যদি এখন বলি যে তোমাকে সপ্তাহে 5 দিন আধা ঘন্টা করে হাঁটতে হবে, যেখানে সে মানে হয়তো বা 5-10 মিনিটও হাঁটে না। তো এই হুম। রুগীগুলোকে কাউন্সিলিং করানো, এই করানো, এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয় আর কি। তো সেই কাজটাই আমরা পেইন মেডিসিনের এটা এটা অনেকটা করে থাকি আর কি। আচ্ছা। এর পাশাপাশি সপ্তাহে একদিন আমরা অ্যাকিউট পেইন যেটা আছে এটা রোস্টার করা থাকে, সেখানে রাউন্ড দিই হসপিটালে। পোস্ট অপারেটিভ যে রোগীগুলো থাকে অপারেশনের পরে, বা অন্যান্য কোনো কারণে যারা অ্যাকিউট পেইন নিয়ে মানে তীব্র ব্যথা নিয়ে ভর্তি হয়েছে, সেই রোগীগুলোকে আমরা বেডে মানে মানে দেখে থাকি আর কি, বুঝছেন। হুম তবে ওই রোগীগুলো হচ্ছে কি আপু কম চ্যালেঞ্জিং, কারণ ওগুলো হচ্ছে ওষুধ দিলেই অনেকটা ভালো হয়ে যায়। আর হুম আর মানে 10 জনের মধ্যে 8-9 জন। আর এই রোগীগুলো হচ্ছে গিয়ে সবচেয়ে চ্যালেঞ্জিং, কারণ তারা অলরেডি ব্যথার ওষুধ পেয়ে আসছে, যারা ফ্যামিলি মেডিসিনের ডাক্তার নিউরোলজিস্ট তাদের কাছ থেকে। যখন রোগীগুলো ভালো হচ্ছে না, তখন এই রোগীগুলোকে পেন মেডিসিনের আচ্ছা। কাছে রেফার করা হচ্ছে আর কি। মানে হচ্ছে যে একদম যারা বলা যেতে পারে যে সব ধরনের ট্রায়াল হয়ে যারা মানে কারেক্ট। ওগুলোতে ব্যর্থ হয়েছে তাদের জি জি। ব্যাপার। তাহলে এরকম একটা চ্যালেঞ্জিং মানে বেছে নেয়ার উদ্দেশ্যটা মানে পেছনে কি কাজ করেছে আপনার যে ফিল্ড বেছে নিলেন? এটা বেছে নিলাম কারণ আমি যখন ফ্যামিলি মেডিসিন অলরেডি বা জিপি হিসেবে কাজ করতাম, স্পেশালাইজেশন কমপ্লিট করলাম স্পেশালি জিপি হিসেবে, আমি রুগীগুলোকে আমরা 10 থেকে 15 মিনিটের বেশি এখানে সিস্টেমটা এরকম মানে দেখার মাঝে মধ্যে দেখা যেত আধা ঘন্টা, তো এর বেশি দেখার সুযোগ ছিল না আর কি। আচ্ছা। হ্যাঁ। এবং এই রুগীগুলোকে নিয়ম মানে আসল যেটা স্ট্র্যাটেজি হচ্ছে কি, এদের এই রুগীগুলোকে আমরা মূলত অনেকক্ষণ ধরে দেখতো, 1 ঘন্টা ধরে আর কি।
ঘন্টাখানেক ধরে তাদের দেখতে হয়, তার ব্যথাটা হিস্ট্রিটা পুরোপুরি নিতে হয়। তার যেই আপনার তার এখনকার মানসিক অবস্থা কেমন, তার বাসায় কে কে থাকেন, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কীরকম, তার ঘুমেরও এইটা কীরকম। তো এবং পুরোপুরি হিস্ট্রি নেওয়ার পরে দেখা যাচ্ছে যে কোথাও না কোথাও তার কিছু একটা হচ্ছে, যে কারণে তার ব্যথাটা হচ্ছে। এটা আমি বলতেছি না যে তার শারীরিক কোনো অসুবিধা। ফর এক্সাম্পল আপু দেখবেন যে যে অনেক আছে ব্যথায় ভুগছে কিন্তু তার ঘুমের সমস্যাটা খুব বেশি, এবং তার যে ব্যাক পেন, আমি বললাম যে অনেকে ব্যাক পেন নিয়ে ভুগছে কিন্তু ঘুমের সমস্যা অনেক বেশি, এবং কিন্তু ডাক্তারের কাছে যখন যাচ্ছে ডাক্তার শুধু তার ওই ব্যাক পেনে ব্যাকের দিকেই তাকাচ্ছে, তার এক্স রে সিটি স্ক্যান এমনই তাকাচ্ছে, কিন্তু তার পুরোপুরি একটা যে তার হিস্ট্রি নিয়ে ডাক্তার খেয়াল হ্যাঁ করছে না যে হ্যাঁ হ্যাঁ তার কিন্তু অনেক ধরনের অনেকদিন তো তার ঘুমের সমস্যা। হ্যাঁ তো ঘুমে যখন সমস্যাটা কম হয় তখনই বডিতে ইনফ্লামেটরি মার্কারগুলো বেড়ে যায়, এবং তখনই হচ্ছে কি তার পেইনের উপর প্রভাবটা ফেলে আর কি। হুম হুম তো এবং সেই ক্ষেত্রে আপনি যতই রুগীকে ওই ওষুধ দেন, ব্যথা ওষুধ কিছুদিন কাজ করবে, এরপর আর কাজ করবে না, বরঞ্চ তার এই যে সাইড ইফেক্টের কারণে তার শরীর আরো খারাপ হয়ে যেতে থাকবে। তা আমি শুধু একটা উদাহরণ দিলাম আর কি। এই যে এটা করার জন্য আপনাকে রোগীকে সময় দিতে হবে আর কি। হুম তো সেই সময়টা আমি ওই ফ্যামিলি মেডিসিন দিতে এখানে পারছি। পাচ্ছিলাম না, কিন্তু আমার হচ্ছে ডেডিকেটেড ইয়েতে আমি কাজ করবো আর কি, যে এটার ফলে। এবং এটার আমি এখানে পেন মেডিসিনে কাজ করতে গিয়ে অনেক এক্সপিরিয়েন্স দেখেছি আপু, যে অনেক কিছু পড়াশোনা করতে হয়েছে আর কি, অনেক কিছু জানতে পেরেছি আর কি। হুম এবং যতই জানতে পেরেছি ততই আমার কাছে মনে হয়েছে যে মানে এগুলো কোয়ান্টামে আরো 3 বছর আগে শুনে আসছি আর কি। কিন্তু এ, যখন আমরা বলেছিলাম তখন আসলে এটার যেই আপনার নিশ্চয়ই 1993 সেই ভিডিওটা কিন্তু মনে আছে আর কি, গুরুজি হ্যাঁ এবং আমাদের যেই নুর ইসলাম স্যার আছেন আর কি। হ্যাঁ হ্যাঁ স্যারের প্রতি শ্রদ্ধা, আল্লাহ তার মানে মানে আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। ওই সময়টাতে কিন্তু স্যার বলেছিলেন যে জি 75% রুগী হচ্ছে গিয়ে ক্রনিক ডিজিজের সাইকোসোমাটিক। হ্যাঁ, তো আম, এটা এখন মানে পেইন মেডিসিন নতুন করে আবিষ্কৃত, ওরা একটা আলাদা ব্রাঞ্চ করেছে আর কি, এবং এখানে কিন্তু জাস্ট এই মেসেজটাই দিচ্ছে। হুম আচ্ছা, ঠিক ঠিক। ডক্টর মিল্টন, আমরা একটা ব্যাপার জানি যে মানে পেইন কিলার খাওয়া এটা একটা খুবই কমন ব্যাপার, এবং আমরা আমি জানি না মানে অস্ট্রেলিয়ার কালচারে এটা কেমন। আমরা আমাদের কালচারে দেখেছি যে কোথাও একটু ব্যথা হলেই তিনি পেইন কিলার খাচ্ছেন, এবং সেখানে চিকিৎসকের পরামর্শ অনেক ক্ষেত্রেই হয়তো নেওয়া হয় না। একটু মাথা ব্যথা করছে, আমরা ওই যে নাপা জাতীয় বা নাপা এক্সট্রা এটা খেয়ে ফেলি। তো এই যে মানে এটা হচ্ছে যেটা ওভার দ্য কাউন্টার ড্রাগ আর কি, খুব সহজেই পাওয়া যায় এমন একটা ব্যাপার। তো আসলে এই যে পেইন কিলার খাওয়া নিয়ে সচেতনতার কথা তো আমরা শুনি, কিন্তু আসলে ব্যাপারটা কি, মানে কতখানি মারাত্মক এই যে ডাক্তারের পরামর্শ ছাড়া পেইন কিলার খাওয়া? ভালো একটা প্রশ্ন করেছেন আপু, এবং এটা খুবই কমন একটা বিষয় যে আমরা কিন্তু ব্যথা হলে ওষুধ খেয়ে ফেলি আর কি। আসলে এটা একবারেই মানে এটা কি বলা যায়, রিকমেন্ডেড না আর কি। আপনি ব্যথা হয়েছে মানে ডাক্তারের কাছে পরামর্শ ছাড়া ওষুধ খাচ্ছেন, হ্যাঁ দু একবার সেটা হতে পারে আর কি, যখন আপনি মানে ডাক্তার দেখাতে পারছেন না। কিন্তু এটা যদি একটা হ্যাবিট হয়ে যায় আপনার, যে হুম ব্যথা আছে এবং আপনি ডিসপেন্সারিতে গিয়ে বারবার ওষুধ কিনছেন আর কি, সেক্ষেত্রে আম, বিভিন্ন কারণে এর সমস্যা হতে পারে। এটার যে সাইড এফেক্ট গুলো আর কি, একটা তো আছেই, আর দ্বিতীয় হচ্ছে গিয়ে যে এভাবে যদি ক্রনিক অনগোয়িং আপনি ওষুধ খেয়ে থাকেন, তো একসময় ওই ওষুধ আর কাজ করবে না, টলারেন্স ডেভেলপ করতে পারে। এই জাতীয় এই ধরনের অনেকগুলো ওষুধই আছে আর কি। তো এবং তারপর যদি কারো কিডনি এবং হচ্ছে লিভারের সমস্যা থাকে, এবং তারপর যদি সে যেমন লিভারের সমস্যা থাকলে সেক্ষেত্রে প্যারাসিটামলের টা খুব সতর্ক থাকতে হবে আর কি। কিডনিতে সমস্যা থাকলে অ্যান্টি ইনফ্লামেটরি ওষুধগুলো আর কি। তো এগুলো বিষয়গুলো আপনি যদি একটা ডাক্তারকে দেখান তাহলে সে আপনাকে একটা ম্যানেজমেন্ট প্ল্যান বলে দিতে পারবে, এবং কোন ওষুধটা আপনার কতটুকু খাওয়া উচিত, কোন ওষুধটা খাওয়া উচিত না, সেটা আপনাকে একটা ডাক্তার অ্যাডভাইস দিতে পারবে আর কি। তো এটা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ধরনের অ্যাপ্রোচ থাকা উচিত না, যে মানে ব্যথা উঠলে সঙ্গে হুম। সঙ্গে আপনি ওষুধ খেয়ে ফেলেন। এবং আসলে পেইন কিলার মেডিসিন গুলো তো খুব একটা কার্যকরও না, মানে আ- মানে আমি খুবই খুবই মানে হয়তো কমনারের মতো কথা বলবো যে মানে পেইন কিলারের কাজটা তো আসলে ওই ব্যথা বোধটাকে কমিয়ে দেয়া বা ব্যথা বোধটাকে এক ধরনের নাম করে দেয়া। মানে আমার পেইনের যে মূল সোর্স, মূল উৎস, মূল কারক, সেটার তো কোনো সমাধান আসলে এই ওষুধটা করছে না। এটা একটা খুব মজার বিষয়। তা আমি যখন পেইন মেডিসিনের ক্লিনিকে
কাজ করা শুরু করি, আমাদের গ্রুপ কন্ডাক্ট করতে হয়। মানে ওই যে আপনি বললাম না আগের ইয়েতেই যে রোগীদেরকে বলতে হয় যে না আমার রোলটা এখানে সবচেয়ে কম। এটা হচ্ছে আমি আমার সামনে 8-10 জনের যে একটা গ্রুপ থাকে সেখানে বলি। আমার মনে আছে প্রথম সেশনটাতে আমি বলছিলাম যে পেইন কিলারের রোলটা এটা নিয়ে বলছিলাম যে পেইন কিলারের রোল খুব কম। তো আমার পাশে একজন যে নার্স সে চুপচাপ আমার কথা শুনছিল। আচ্ছা এটা যখন শেষ হলো তখন বের হয়ে আমাকে বললো যে আমি তোমার সাথে কথা বলবো। আমি আসলাম বলে যে রেজল, আমরা কিন্তু পেইন কিলার বলি না। আচ্ছা তাই বললাম, তো কি বলবো? বলে যে আসলে এটা পেইনকে কিল করে না, এবং তুমি রুগীকে মেসেজ দিচ্ছ, অটোমেটিক তাকে মেসেজ দিচ্ছ এটাকে, এটা আসলে একটা মানে পজিটিভ রিইনফোর্সমেন্ট যে এটা হচ্ছে পেইনটাকে কিল করছে। এটা আসলে পেইনটাকে কিল করছে না, কিল কিল করলে তো পেইন চলে যেত। হ্যাঁ বেটার টু সে পেইন মেডিসিন নট পেইন কিলার। আচ্ছা ব্যাপারটা বুঝতে পারছি আপা? তো আচ্ছা তো পেইন কিলার ইন্টারেস্টিং অটোমেটিক, হ্যাঁ অটোমেটিক একটা আপনাকে রুগীতে একটা পজিটিভ আপনাকে মেসেজ দিয়েছেন পেইন কিলার হুম বিষয়ে। হুম এটা হচ্ছে কি মানে ওই ওষুধটা বিষয়, ব্যথার ওষুধ হুম বিষয়, এটা হচ্ছে পেইন কিলার। আসলে এটা আসলে কিলার না। কিলার যদি হতো তাহলে কিন্তু ব্যথা আসতো না আর কি। আসতো না হুম ঠিক তো তো আমি আপনার কথাতে মানে 100% একমত আপু যে এটা ব্যথাটাকে সাময়িকভাবে কমিয়ে দিচ্ছে। হুম হ্যাঁ, এবং মানে সবচেয়ে ব্যথা বোধটাকে এক ধরনের অবশ করে দিচ্ছে অসাড় করে কারেক্ট, দিচ্ছে কারেক্ট। এবং সবচেয়ে মজার বিষয়, মজার ব্যাপার আপু, যে ক্রনিক মানে পেইন মেডিসিনের ক্ষেত্রে হুম ডাক্তার ইনভেস্টিগেশন করে যা পায়, মনে করেন কারো ব্যাক পেইন আছে, হুম খুবই কমন। আমি একটা ব্যাক পেইন একটা উদাহরণ দিচ্ছি। হুম প্রথমে এই জিনিসটা ডাক্তাররা করে যে ঠিক আছে আপনার একটা এক্স রে করছি বা সিটি স্ক্যান বা এমআরআই করছি, এবং ফিল্মটা নিয়ে আছে স্পাইনে এইখানে একটা সমস্যা। হুম এখন আপু, আমি যদি আমার এক্স রে করি বা আপনার এক্স রে করি বা আমাদের মানে হুম মানে আমাদের যারা আশেপাশে আছেন কারো যদি একটা এক্স রে করা হয় বা সিটি স্ক্যান হুম করা হয়, হুম আমি কিন্তু অনেকটাই নিশ্চিত কিছু না কিছু মানে স্ট্রাকচারাল চেঞ্জ ওখানে পাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ আমার আমার কিন্তু ব্যথা নেই আপু, আমি জানি না আপনার ব্যথা আছে কিনা, আমার কিন্তু না ব্যথা নেই আর কি। হ্যাঁ, হ্যাঁ আবার আসলে উল্টো ঠিক দিক থেকে, বলেছেন হ্যাঁ উল্টো দিক থেকে অনেকের আছে যাদের ব্যথাতে তারা মরে যাচ্ছে, কিন্তু স্ক্যান করে দেখা যাচ্ছে তার কিছুই ওইখানে মানে কিছুই কোনো নেই abnormality নেই। হ্যাঁ ঠিক এখানে যে গবেষণাটা আপু, রিসেন্টলি গবেষণা এটা দেখা যাচ্ছে রিসার্চ করে যে হ্যাঁ এই স্ট্রাকচারাল চেঞ্জের সাথে ব্যথার কোনো সম্পর্ক নেই। ইন্টারেস্টিং ব্যথার সম্পর্কটা হচ্ছে গিয়ে, ব্যথাটা হচ্ছে গিয়ে এটার মূল এটা হচ্ছে গিয়ে প্রথমে যেটা এসেছিল যে রেনে ডেকার্টে, সরি আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ রেনে ডেকার্টে ষোলোশো শতাব্দীতে একজন ফ্রেঞ্চ দার্শনিক। হ্যাঁ উনি, ওনার একটা ছবি করা আছে যে একজন আগুনের উপর পা দিয়ে ফেলেছে এবং পা দেওয়ার ফলে সে ব্যথা ফিল করছে আর কি। ওইখান থেকে নার্ভ গিয়ে মেসেজকে ব্রেনে বলছে এবং ব্রেইন পরে অ্যাকশন নিচ্ছে আর কি। রেনে ডেকার্টে ছিল মাইন্ড বডি ডুয়ালিজমের প্রবর্তক, এবং হ্যাঁ শরীর এবং মন হচ্ছে কি আলাদা। এবং এর উপর ভিত্তি করেই পাশ্চাত্য মেডিসিন পুরোপুরি একটা আপনার পুরোপুরি একটা কি বলা যায় অ্যানাটমি বেস ছিল, ফিজিওলজি বেস ছিল, যে যদি স্ট্রাকচারাল কোনো কিছু নাই তার মানে তোমার কোনো সমস্যা নেই। হুম সমস্যা রোগীর শারীরিক উপসর্গের জন্য স্ট্রাকচারাল কোনো অ্যাবনর্মালিটি থাকতে হবে, বা ব্লাড টেস্টে কোনো অ্যাবনর্মালিটি থাকতে হবে, হুম বাট বলতে পারছি ইনভেস্টিগেশন কোনো অ্যাবনর্মালিটি থাকতে হবে। কিন্তু যখন আমরা দেখতে পাচ্ছি যে বছর পর বছর এরকম অনেক রুগী আছে যাদের শারীরিক সিমটম আছে, কিন্তু ব্লাড টেস্ট এক্স রে করে বা সিটি স্ক্যান করে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। হুম হুম, তখন রিসার্চ করা শুরু করলো ওরা যে কারণটা কি। হুম এবং 2010 সালে ক্রিস্টোফার ওলফ নামে একজন আছেন, উনি ওনার একটা জার্নাল পাবলিকেশন হচ্ছে, উনি তখন জার্নালে এখানে উনি বললেন যে ক্রনিক পেনের কারণটা হচ্ছে গিয়ে আমাদের যেই সেন্ট্রাল পেইন প্রসেসিং সিস্টেম আছে, ওই ওই জায়গাটা অনেকের সেন্সিটাইজড হয়ে যায়, এবং সেন্সিটাইজেশন থাকার ফলে তারা কোনো কিছু বাইরের কোনো আঘাতের কোনো কিছু প্রয়োজন হয় না, তারা যে কোনো কারণ ছাড়াই ব্যথা ফিল করতে পারে। হুম হ্যাঁ, এবং কেন সেন্সিটাইজ হয়ে যায় এ বিষয়টা এখনো পর্যন্ত ঠিক ক্লিয়ার হয় নাই। তবে যেটা ধারণা করা হয় যে যাদের ফ্যামিলি হিস্ট্রি থাকে ক্রনিক পেইনের, যারা অতিরিক্ত অ্যাংজাইটিতে ভোগেন, যাদের মানে পুয়ার লাইফ স্টাইল, যারা প্রসেস ফুড বেশি খান, হ্যাঁ, তো এই ধরনের মানুষদেরই এটা হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আর কি। এবং সেই ক্ষেত্রে ওষুধের রোলটা হচ্ছে গিয়ে খুবই খুবই কম। প্রথাগত যেই ডাক্তারি যেই চিকিৎসা পদ্ধতি আছে, হুম আপনার খাওয়ার মুখে ওষুধ বা ইনজেকশন বা সার্জারি, এই ক্ষেত্রে এগুলো সহায়ক তো নয়, বরঞ্চ এগুলো রোগীর জন্য ক্ষতিকারক।
তো আপু মূল মেসেজটা হচ্ছে গিয়ে হুম যে পেইন মেডিসিন মানে পেইন কিলার আমরা এখানে ক্রনিক পেনের রোগী যারা আছে তাদের জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি যে লং টার্ম খাওয়া যাবে না, হয়তোবা সেটা কয়েক সপ্তাহের জন্য খুব বেশি ব্যথা উঠলে, কিন্তু লং টার্ম আমরা সাজেস্ট করি না। ঠিক। তো ডাক্তার মিলন, এখানেই একটা বিষয় আসে, যেহেতু আপনি একজন মেডিটেটর, আমরাও মানে মেডিটেশনেরই প্রবক্তা। শিথিলায়ন বা রিল্যাক্সেশন, এটাকে বলা হয় যে নিরাপদ ব্যথানাশক বা সেফ, মানে যেটা পেইন কিলার বলেন বা পেইন মেডিসিন বলেন, সেটা বলা যেতে পারে। এবং আমরা আমাদের প্রায়োগিক যে অভিজ্ঞতা, 3 দশক ধরের যে প্রায়োগিক অভিজ্ঞতা, সেটার মধ্য দিয়ে দেখেছি যে এই যে সাইকোসোমাটিক যে ব্যাপারটা বললেন একটু আগে, এটার মানে সবচেয়ে কার্যকর নিরাময় হচ্ছে আসলে রিল্যাক্সেশন। তো আপনি যেহেতু একজন চিকিৎসক, একই সঙ্গে একজন দীর্ঘ মানে লং টার্ম মেডিটেটর, আপনার আসলে মানে পেশাগত মূল্যায়নটা কি এই ক্ষেত্রে, বা বিশেষজ্ঞের মূল্যায়নটা কি? অবশ্যই আপু, মেডিটেশন আমাদের যেই ওয়েবসাইট আছে, আমাদের পেইন ক্লিনিকের যে ওয়েবসাইট, এখানে মেডিটেশন ওয়ান অফ দ্য স্ট্র্যাটেজি, যে মানে মেডিটেশন বলা হয়েছে, মেডিটেশনের কথা, মেডিটেশন আছে আমাদের এখানে 10 মিনিটের ক্লিপ মেডিটেশন এখানে আছে আর কি। যারা রেগুলার মেডিটেশন করেন, মন থেকে যারা রেগুলার মেডিটেশন করেন এবং মেডিটেশনের ট্রাস্ট নিয়ে করেন, তাদের ক্ষেত্রে আপনার আহ, আপনার তাদের ক্ষেত্রে ক্রনিক পেইন সহ অন্য অন্যান্য ধরনের ক্রনিক ডিজিজ যেগুলো আছে, সেটা অনেকটাই কার্যকরী আর কি। বিশেষ করে ক্রনিক পেনের ক্ষেত্রে, ক্রনিক ব্যাক পেইন এবং মাইগ্রেন এর ক্ষেত্রে আপনি যদি কেউ দুবেলা মেডিটেশন করে, তার ওষুধের উপর যে ডিপেন্ডেন্সিটা, ওষুধের উপর যে রিলায়েবিলিটা, এটা অনেকটাই কমে আসতে পারবে আর কি। তবে চ্যালেঞ্জটা হচ্ছে কি এক্ষেত্রে, যে আহ, আমাদের মানে এজ এ ডক্টর হিসেবে, আমি যখন একটা ডক্টরকে আমি আমি রোগীকে যখন আমার ক্লিনিকে দেখছি প্রথমবারের মতো, আমার 10-15 মিনিট আধা ঘন্টা কথাতে মানে কেউ যখন মেডিটেশন করেই নাই, সে কিন্তু এই মেডিটেশনের মানে একবারেই সরাসরি মেডিটেশন দুবেলা শুরু করে দিবে, এটা অনেকটা টাফ। তো যে জিনিসটা যেটা করতে হয়, তাকে রোগীকে রেগুলার মেসেজ দেওয়া আর কি, তাকে বিভিন্ন ধরনের মানে ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আর কি, হ্যাঁ, হ্যাঁ। যেটা যেটা আমাদের মানে কোয়ান্টামের ইয়ের পার্সপেক্টিভ যদি থেকে আমরা বলি যে কোর্স করাটা, তার ফলে অনেকটাই সহজ হয়ে যায়, কিন্তু আহ, আমাদের এখানকার কনটেক্সটে এটা অনেকটাই চ্যালেঞ্জিং আর কি বলা যায়। না, স্বাভাবিক। এটা শুধু আপনাদের কনটেক্সটে না, এটা বাংলাদেশের কনটেক্সটেও ব্যাপারটা একই। মানে এখানে আমরা তো মানে একটা পুরো কমিউনিটিকে সচেতন করতে চাইছি, মানে। হুম। এবং অবশ্যই কিছু মানুষ সবসময় স্কেপটিক্যাল থাকবে। তারা যখন শুনবে যে শিথিলায়ন করে মানে রোগ নিরাময় সম্ভব, বা ব্যথা নিরাময় সম্ভব, এটাতে তখন তারা ভ্রু কোঁচকাবে। এটা সবসময়ই থাকবে, কিন্তু তার মানে বাস্তবতা বদলে যাচ্ছে না। আমি যখন মিত্র ভাই, আপনি জানেন কিনা, আমিও কিন্তু মেডিটেশন নিয়ে একটা একাডেমিক রিসার্চ করেছিলাম আহ, বেশ কয়েক বছর আগে, আমার ঢাকা জানে আপু। ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের আন্ডারে। তো হুম। সেই সময় আমরা একটা জিনিস দেখতাম। আমি অবশ্য বিজনেসের সাথে মেডিটেশনের সম্পর্ক নিয়ে গবেষণাটা করেছিলাম। তো যাই হোক, সেই সময় আমরা একটা জিনিস দেখছিলাম যে এটা একটা মানে অল্টারনেটিভ থেরাপি বা অল্টারনেটিভ মানে গ্রুপের মানে ক্যাটাগরির ভেতরে এটা পড়েছে। বাট এটা আমি আজকে থেকে 25 বছর আগের কথা বলছি। বাট 25 বছর পরের বাস্তবতা, মানে এখনকার বাস্তবতা কিন্তু মানে আমি যতটুকু কিছু রিসার্চ ঘাটাঘাটি করেছি, রিসার্চ সিনপসিস পড়েছি, তাতে দেখেছি এটা কিন্তু মানে যত সময় যাচ্ছে তত এটা মানে মেইন স্ট্রিম একসেপ্টেবিলিটির দিকেই যাচ্ছে। তারপরেও সবসময়ই একটা স্কেপটিক্যাল গ্রুপ অফ দ্য সেকশন থাকবেই সমাজে, যারা হয়তো এটা নিয়ে ভ্রু কোঁচকাবে। বা আর আপনি যেটা মানে পিয়ার রিভিউ বা পিয়ার রিসার্চ যে বিষয়গুলো বললেন, এটা তো আছে। তো এটা যখন করা হবে হবে ফল দেখবে মানুষ। বাট বাস্তবতা হচ্ছে যে 3 দশক ধরে কোয়ান্টাম নিয়ে মেডিটেশন নিয়ে কাজ করার আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি যে ব্যথাগুলো বা যে নিরাময়গুলো হয়তো প্রচলিত চিকিৎসা অনেক সময় যেখানে হার মেনেছে, সেখানেও হয়তো আমরা ভালো মানে ফল পেয়েছি, বা মানে স্রষ্টার রহমতে যেটা আমরা মানে নিরাময় সম্ভব হয়েছে। না ডক্টর আপু, ওইটাই আর কি, মানে মেডিটেশন তো আসলে আমাদের প্রাচ্যের আর কি। জি। এখন পাশ্চাত্য ওরা ঝুঁকছে, কারণ ওরা দেখছে যে ওদের যে একটা ফোকাস ছিল যে
মানে শারীরিক সমস্যাটা ওদের প্রচলিত ডাক্তারি বিদ্যা দিয়েই চিকিৎসা করতে হবে, হ্যাঁ রেনে ডেকার্টের মাইন্ড বডি ডুয়ালিজমের। কিন্তু যখন ওরা দেখছে না এখান থেকে ফল পাচ্ছে না, তখন ওরা আস্তে আস্তে এগুলো, আচ্ছা ঠিক আছে এটা কি করে ওরা দেখি আর কি, এটা করতে করতে তো ওরা এখন এটা দেখে ফোকাস করেছে। হ্যাঁ এবং আরো রাইট, রিসার্চ হবে, আপনি ঠিকই বলেছেন, সামনে আরো হ্যাঁ রিসার্চ হবে। রিসার্চ হুম। হবে। তো আপনি তো আহ, অস্ট্রেলিয়ায় প্রায় দশক আহ, দশকও পার হয়ে গিয়েছে, মানে 1.5 দশক হবে। 12 বছরের বেশি, এক জি যুগের বেশি। জি, এক যুগের বেশি। তো আপনি অস্ট্রেলিয়ার মেডিকেলে কাজ করছেন, আর এর আগে যখন বাংলাদেশে ছিলেন বাংলাদেশে মেডিকেলে কাজ করেছেন। এই যে দুই দেশের চিকিৎসা নিয়ে কাজ করার যে ব্যাপারটা, আপনার বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে আমি খানিকটা ঘাটাঘাটি করছিলাম যখন আমাদের মানে গত বছর একটা পট পরিবর্তন হলো, এবং অনেক কিছুকে নতুন করে মানে সংস্কার করা বা নতুন করে করার একটা সুযোগ সম্ভাবনা হলো। তো সেই সময় আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়েও প্রচুর কথাবার্তা হয়েছে, সেগুলোকে আমি ফলো করেছি। আপনার অভিজ্ঞতাটা কি আসলে পাশ্চাত্যের যে যে কোনো, আপনি একটি মানে পাশ্চাত্যের একটি উন্নত পাশ্চাত্যে আছেন, আর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাও আছেন, মানে আপনি এই দুটোকে কিভাবে কম্পেয়ার করবেন, ভালো মন্দ? অস্ট্রেলিয়ার যেই হেলথ সিস্টেমটা, এটা অনেকটাই আপনার যেই পাশ্চাত্যের ইউকে, নিউজিল্যান্ড, এই কানাডা, এদের অনেকটাই কানাডা ঠিক বলবো না, যে মেইনলি হচ্ছে গিয়ে ইউকে এবং ইউরোপিয়ান এই স্টাইলে এই আদলে আর কি। তো তারা তো একটা হচ্ছে গিয়ে যে একটা ক্ষুদ্র, আমাদের দেশের এশিয়ান কান্ট্রিগুলো তো একটা ক্ষুদ্র জনগোষ্ঠীকে তারা সার্ভ করতেছে এই হেলথ সিস্টেমটা আর কি। হ্যাঁ। এবং সেটা হচ্ছে কি আপনার মেডিকেয়ার বেজ, যেটা পাবলিক ইন্স্যুরেন্স, আপনি জানেন এখানে পাবলিক যেই মানে গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স যেটা থাকে আর কি, এবং এটা অনেকটা আমরা হাই ট্যাক্স যারা পে করি আর কি। আম, তো সেটাও অনেকটা আপু যে কেন আমাদেরকে এখানে সুযোগ দিচ্ছে বাইরের দেশ থেকে, কারণ আমরা এখানে কাজ করে সেই ট্যাক্সটা তাদের জন্য তুলে দিচ্ছি, সেই ট্যাক্সটা দিয়ে তারা এই মানে তাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাচ্ছে আর কি, এই হেলথের ক্ষেত্রে। তো উল্টো দিক থেকে বাংলাদেশে তো হচ্ছে গিয়ে হেলথ সিস্টেম হচ্ছে গিয়ে চিপ আর কি। তো আপনার আমাদের তো সেইভাবে আমরা মানে আহ, আমাদের নাম ইয়ে আছে আর কি, যে আমাদের ফ্রি হেলথ সার্ভিস, কিন্তু আমরা জানি যে গভর্নমেন্ট হসপিটালতে গেলেও প্রত্যাশা অনুযায়ী আমরা চিকিৎসা পাই না আর কি। আম, এবং আমাদের শুধু আম, এটা অনেক এশিয়ান কান্ট্রি এটা ক্ষেত্রে প্রযোজ্য, যারা একটু অ্যাফোর্ড করতে পারেন তারা প্রাইভেট সেক্টর দিকে যান, পাবলিক সেক্টরের দিকে কমই যান আর কি। আম, এবং এখানে আরেকটা বিষয় লক্ষণীয় যে আপু, ওদের কিন্তু মেডিকেল গ্র্যাজুয়েটের যেই প্রোডাকশন অফ মেডিকেল গ্র্যাজুয়েট কিন্তু এখানে অনেক কম। কম। কিন্তু কম। হ্যাঁ। হুম। এবং তারা ওইভাবে টার্গেটেড করেই মেডিকেল গ্র্যাজুয়েট গুলো কি করে আর কি। আর আমাদের দেশেও পাবলিক এতে কম, কিন্তু প্রাইভেটে অনেক আছে না, আছে আর কি। রেগুলেশনটা অনেক বেশি এখানে, অনেক অনেক বেশি রেগুলেশনটা, যে আপনি মানে মেডিকেল এজ এ ডাক্তার হিসেবে রুগীকে আপনার কি ট্রিটমেন্ট দিচ্ছেন এটা সবসময়ই একটা স্ক্রুটিনি ইয়েতে থাকতে হয় আর কি। হ্যাঁ। এবং এখানে লটা যেরকম আছে, এটার ল এর স্ট্রিক্ট অ্যাপ্লিকেশন আছে। হুম। আমাদের দেশে অথবা ল আছে কিন্তু সেটা স্ট্রিক্ট অ্যাপ্লিকেশনটা নেই আপু। হ্যাঁ। এবং মানে এটা অনেক হচ্ছে যে এটা ডাজন্ট ম্যাটার যে আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট হন বা যেই হন না কেন, যদি এখানে ফল্ট, সিগনিফিক্যান্ট ফল্ট পাওয়া যায় কাজের, যে আপনার এখানে আপনার কাজের এজ এ ডাক্তার হিসেবে কাজের ফল্ট এটা, এবং সেই কারণে রোগীর একটা সিগনিফিক্যান্ট হার্ম হয়েছে, তো সেক্ষেত্রে যেটা লতে আছে সেইখানে ডিসিপ্লিনারি অ্যাকশন মানে নিবে ওরা আর কি। এ ব্যাপারে কোনো ইয়ে আর কি। এবং আমরা বাংলাদেশে তো এই ব্যাপারটা এখনো ওইভাবে গড়ে ওঠেনি আর কি। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, উল্টো দিক থেকে রুগীদের কাছ থেকেও অনেকটা আমরা প্রোটেক্টেড ল এর দিক থেকে। কারণ কোনো পেশেন্ট যদি মানে কোনো ডক্টরকে ফিজিক্যালি বা ভার্বালি অ্যাবিউজ করে, তো সেক্ষেত্রে শাস্তি আপ টু 15 ইয়ার্স জেল হতে পারে আর কি। তো আচ্ছা। আমাদের, এবং সেটা অনেক, কিন্তু আমাদের সাথে সেটাও ওইভাবে রেগুলেশনটা ওইভাবে আমি জানি না এই ধরনের কোনো আইন আছে নাকি। এবং অবশ্যই ওরা ওয়েল অ্যাডভান্সড, এবং তাদের কারেন্ট, তারা অনেক মানে স্পেন্ড করে রিসার্চের জন্য। কিন্তু যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে আপু, এগুলো হচ্ছে কি এই কান্ট্রিগুলো তো অলরেডি হচ্ছে কি একটা এই সিস্টেমের মধ্যে দিয়ে, এই সিস্টেমটাকে তারা পেয়েছে আর কি, এগুলো হুম। আর কি। হ্যাঁ। কিন্তু আমাকে ওই দিন একজন এক এক বাঙালি এক ভদ্রলোক বলতেছিলেন এক দাওয়াতে আর কি, হুম। আহ, যে বলছেন যে আপনারা তো ডাক্তার, আপনাদের একটা কথা বলি। আম, আমাদের আপনাদের এই অস্ট্রেলিয়ান হেলথ সিস্টেমে যদি কখনো কোনো হসপিটালে যদি রোগীর সংখ্যা থাকে কোনোদিন 100 ফর এক্সাম্পল,
100 সারাদিনে 100 তার মানে হয়েছে আর কি, সারাদিনে 100 রোগী অ্যাটেন্ডেন্স, মানে ওইখানে ডাক্তার দেখেছে। যদি কখনো 100 জায়গায় 150 চলে আসে, তখনই দেখি পুরো মানে হসপিটালের অবস্থা হয়ে যায় আর কি, মানে হ্যাঁ, ইমব্যালেন্স হয়ে যায়, তারা কি করবে আর কি। হ্যাঁ, বুঝছেন? তো এই বিষয়টা কিন্তু আমাদের বাংলাদেশে আমরা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারি। হ্যাঁ, রাইট। এই যে ওইখানকার যে ব্যুরোক্রেটিক যে সিস্টেমটা, হ্যাঁ, এবং আপনি ব্যুরোক্রেটিক সিস্টেমের জন্য প্রচন্ড পেটে ব্যথা নিয়ে, হ্যাঁ, যখন মনে করেন কারো প্যানক্রিয়াটাইটিসে ব্যথা বা কারো অ্যাপেন্ডিক্সে মানে এ পেটে ব্যথা নিয়ে বা প্রচন্ড মাথা ব্যথা নিয়ে আপনি ইমার্জেন্সিতে গিয়েছেন, এবং সেখানে আপনাকে ওয়েটিং রুমে 5, 6, 7, 8, 10 ঘন্টা বসে রেখেছে। আপনার যদি চেস্ট পেইন ওঠে আপু, তাহলে হচ্ছে কি ওকে হার্টের সমস্যা হতে পারে, ঠিক আছে, এটা হ্যাঁ, ক্যাটাগরি হিসেবে ওরা ট্রিট করে। ক্যাটাগরি 2 হচ্ছে ইমার্জেন্সি, এটাকে 15 মিনিটের মধ্যে মানে ইমার্জেন্সি ঢুকাতে হবে, ডাক্তার দেখবে। হ্যাঁ। কিন্তু যদি মনে করেন যে ওই নার্স প্রথমে ই করে, আচ্ছা ব্যাক পেইন বা পেইন আছে, ঠিক আছে, একটু ওষুধ দিয়ে বসা রাখলাম তোমাকে 8 থেকে 10 ঘন্টা। হুম। তো তো চিন্তাই করা যায় না আমাদের এখানে। এটা চিন্তাই করা যায় না আমাদের এখানে। তো এটা কেন হচ্ছে, কারণ তাদের এই যে যে ব্যুরোক্রেটিক যে একটা সিস্টেম, এই সিস্টেমের মধ্যে দিয়ে এটা করতে গিয়ে তারা কিন্তু বেশ সাফার হচ্ছে আর কি। এবং আম, ওই যে বললাম যে যদি কখনো রোগীর সংখ্যা 100 জায়গায় 150 হয়ে যায়, তখন বোঝা যায় যে ওদের অবস্থা কি হয় আর কি, মানে যে হুম। বেশ তারা স্ট্রেসের মধ্যে দিয়ে পড়ে যায়। তা আমরা কিন্তু এই রোগী এখানে আমাদের আমাদের হাজার হাজার মেনটেন হাজার হাজার করতে রোগী, হচ্ছে। আমাদের যেটা করতে হবে আপু, যে আমি যেই পয়েন্টগুলো বললাম, যে রেগুলেশনটা আর কি, এবং ল এর স্ট্রিক্ট অ্যাপ্লিকেশনটা এবং একটা সিস্টেম দাঁড় করানো, তাহলে কিন্তু দেখবেন হ্যাঁ, আমরা অনেক কম খরচে এবং অনেক এফিশিয়েন্টলি আমাদের হেলথ সিস্টেম মানে একটা ঠিক। এক্সাম্পলেবল হেলথ সিস্টেম হতে পারবে। এবং আরেকটা কথা না বললেই না আপু, যে আমি তো দেশে তো এমবিবিএস মানে পাশ করেছি, আমার সহপাঠীদের সাথে একসাথে পড়াশোনা করেছি এখানেও। তো আমি মানে আমার এখানে যে অস্ট্রেলিয়ান যারা কলিগ আছেন তাদের সাথেও একসাথে পড়াশোনা করেছি, ট্রেনিং করেছি। আমার কাছে মনে হয়েছে কিন্তু আমরা ওদের চেয়ে বেশি মেধাবী। আমাদের যে জিনিসটা থাকবে আপু, যে আমাদেরকে শুধুমাত্র ডাক্তার বা অন্যান্য যারা আছেন একটু প্রপার একটা ট্রেনিং এ তাদেরকে ফেলতে হবে আর কি, যে মানে প্রপার ট্রেনিং আনতে হবে এবং তাদেরকে একটা মানে সিস্টেমের মধ্যে দিয়ে আনতে হবে। তাহলে কিন্তু আপু আমরা আমাদের এখান থেকে অনেক মানে ওয়ার্ল্ড ক্লাস অনেক ডক্টর বের হতে পারে আর কি, আমার ট্রু, বিশ্বাস। ট্রু। না, এটা তো আমরা দেখেছি, করোনার সময় দেখেছি। তারপরে মানে যে কোনো জাতীয় দুর্যোগ বা যেটাই বলুন, মানে আমাদের ডাক্তারদের যে মেধা যোগ্যতা কোনোই কম না। ইভেন আসলে ধরেন যেই আহ, যেই অসন্তুষ্টিগুলো আছে তার একটা বড় হচ্ছে যে রোগী বলছে যে মনোযোগ দিচ্ছে না। আসলে আমরা যদি ডাক্তারদের স্ট্যান্ড পয়েন্ট থেকে দেখি যে মানে কি পরিমাণ রোগীর চাপ তাকে সামলাতে হয়। তো ওর মধ্যে আসলে এটা তো খুবই বাস্তব যে তিনি রোগী প্রতি তার সময় আসলে তিনি খুব একটা দিতে পারবেন না। তো এই বিষয়গুলোকে যদি মানে একটা সমন্বিতভাবে উদ্যোগ নেওয়া হয়, আসলে এটা আমি বিশ্বাস করি একটা মানে ইয়েতেও পড়ছিলাম, অ্যানালিসিসে পড়ছিলাম যে ইটস জাস্ট ম্যাটার অফ 10 ইয়ার্স, মানে 10 বছরের একটা সময় পুরো জিনিসটা সুন্দর করা সম্ভব। তো আমরা অফকোর্স। আশাবাদী নিশ্চয়ই সেরকম, মানে সেই দিকেই আমরা যাব ইনশাল্লাহ। মিল্টন ভাই, এখন যদি একটু আপনার কাছে মানে প্রবাস হওয়া, প্রবাস জীবনকে বেছে নেওয়া এই জায়গাটা দেখি, আমরা বলা যেতে পারে যে 80-র দশক থেকে এই প্রবণতাটা আমরা দেখ দেখ শুরু হয়েছে। বাংলাদেশে হয়েছে, হয়তো পৃথিবীর অন্যান্য দেশেও শুরু হয়েছে, যে এই যে প্রবাসী হওয়ার একটা উম, মানে মনোবাঞ্ছনা, এবং যারা মেধাবী তারা মনে করেন যে দেশে আসলে তার মেধার বিকাশ হবে না, তাকে বিদেশে যেতে হবে, বা বিদেশের জীবনটাই মানে কাইন্ড অফ মানে একটা সাকসেস স্ট্যাটাস বা সাকসেস সিম্বল, যে আমি যদি প্রবাসী হতে পারি, বিদেশে যেতে পারি, তাহলে আমি মানে স্ট্যান্ড আউট করলাম। সেটা পড়াশোনার জন্য হোক বা পেশাগত কারণে হোক বা যে কোনো যে কোনো কারণেই হোক না কেন। আপনি কি বলেন? যদি অবশ্য আপনি আপনি আপনার জন্য যেটা বেছে নিয়েছেন সেটা তো আমরা জানি, কিন্তু আপনি তো বলা যেতে পারে আপনার জীবনের অর্ধেক সময় কাটলো প্রবাসে, তাই তো? আহ, ঠিক অর্ধেক আছে। না হলেও মানে একটা খুবই কর্মময় সময়ের সবচেয়ে বড় অংশটাই তো কেটেছে প্রবাসে বা কাটছে। আপনার অপিনিয়নটা কি আসলে? দেখেন আপা, আসলে আপনি তো একটা মানে মানে একটা সত্য একটা কথা বলেছেন আর কি, যে আমাদের সবসময় একটাই থাকে, দৃষ্টিভঙ্গি থাকে যে না, যে স্টুডেন্ট যারা আছে আমরা বাইরে চলে যাব, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে আর কি। এবং আমরা
সেই যদিও আমি বাইরে থাকি, তারপর আমি বলবো যে তথাকথিত সেই পাশ্চাত্যের দেশগুলোকে আমরা বেছে নিই এবং ওইখানে সেটেল হওয়াটাকে এটা আমরা সাকসেস বা স্ট্যান্ডার্ড যেটা আছে কিনা ওটাই মনে করি। আম, এক্ষেত্রে দোষের কিছু নেই, কিন্তু ডিপেন্ড করছে আসলে তার মানে তার নিয়তটা কি এবং তার আসলে কি কারণে সে বাইরে যাচ্ছে আর কি। এখন বাইরে যাওয়া একটা কারণ কারো কারোই হতে পারে যে বাইরেই সেটেল আর কি। এই যে এখানে যানজট, তারপর হচ্ছে গিয়ে এই মানে অনিয়মের বা অনিশ্চয়তার একটা জিনিস এখানে, মানে এটা থাকবো না, ওখানে চলে যাবো, ওখানে গেলেই জীবন হচ্ছে গিয়ে সেটেলড, পরিবার পরিজন, এটা কোনো ব্যাপার না, বাবা এই থাকবে আর কি, ওখানে যে আমি চলে গেলাম আর কি। আর আর অফকোর্স কারো কারো থাকে যে না, আমি শুধু আমার এখানে আমি জিনিসটা শিখতে চাই, কাজই করতে চাই। তো এইটা আমার মনে হয় যে সুস্পষ্ট মানে ক্লিয়ার থাকতে হবে আর কি, যে কি কারণে সে বাইরে আসতে যাচ্ছে আর কি। এটা কি তার মানে আম, তার আর কিছু থেকে জানার জন্য, জানাটাকে একটা পরিপূর্ণ রূপ দেওয়ার জন্য, নাকি শুধু বাইরে সেটেল হওয়ার জন্য। আম, অনেক বাধা, আমি যদি আমি অন্য প্রফেশনের ক্ষেত্রে আপু জানি না, তবে রিলেটিভলি আপু মানে ডাক্তারি ক্ষেত্রে এটা অন্যান্য অন্যান্য প্রফেশন হচ্ছে এটা একটু লেস স্ট্রেট ফরওয়ার্ড আর কি। যেমন আমি যদি কারণ ইঞ্জিনিয়ার কথা বলি বা ঢাকা ইউনিভার্সিটির ভালো ভালো যে সাবজেক্ট আছে তাদেরকে ধরি, যে তারা অনেকটা মনে করেন যে পিএইচডি করে আসলো, পিএইচডি করে পিএইচডির জন্য এখানে আসলো, তারপরে তারা চাকরি করে মানে একটা জবে অ্যাপ্লাই করলো, তারপরে এখানে চাকরি পেয়ে গেলো। কিন্তু ডাক্তারিটা কিন্তু আপু একটু ঠিক এই ধরনের না আর কি। ডাক্তারি যেটা হয় যে আপনাকে লাইসেন্সশিপ পরীক্ষা দিতে হয় আর কি। হ্যাঁ, তো আপনি মানে তো এই লাইসেন্সশিপ পরীক্ষাটা আপনি দেশের বাইরে থেকে দিতে পারেন, তারপরে দিয়ে তারপরে এখানে ইংলিশটা একটা একটা ম্যাটার আর কি। তো ওইটা করে তারপরে আবার এখানে এসে ক্লিনিক্যাল পরীক্ষা দেওয়া এবং এগুলো সবকিছু করলে যে আপনি চাকরি পেয়ে যাবেন তার কিন্তু গ্যারান্টি তাও হবে না। না। তাও না। তো ওই বিষয়টা থাকতে হবে যে অনেক বাধা এবং অনিশ্চয়তা আছে আর কি। তারপরে এই পরীক্ষার ফিটা যখন আমরা যখন দেই, তখন অনেকটা হচ্ছে ডাক্তারি পাশ করার পরে বাংলাদেশে অনেকটা আর্লি স্টেজে যখন এই পরীক্ষাগুলো দেওয়া হয়, বাইরের দেশের পরীক্ষাগুলো অনেক কস্টলি, 1.5 লাখ 2 লাখ টাকার মতো। তো তখন এই পরীক্ষা দেওয়ার মানে যেই তার পরীক্ষার ফিটা তাকে সে অ্যাফোর্ড করতে পারবে নাকি, এবং পাশ না করলে কিন্তু পুরো টাকাটাই তার গেল আর কি। তো এই বিষয়গুলো তখন তার ওই অনিশ্চয়তাকে হুম। ওইটাকে রেখে তাকে আগাতে হবে আর কি। এবং এখানে আসার পরেও যে কি ওয়েতে সে আসবে আর কি, কোন ভিসাতে আসবে, এবং আসার পরেও যে তাকে চাকরির আগ পর্যন্ত, ডাক্তারির চাকরির আগ পর্যন্ত তাকে একটা ভরণ পোষণের জন্য অর্থের যোগান, সেটা হ্যাঁ। কিভাবে সে অর্থের যোগানটা থাকবে সে বিষয়ে তার মাথায় রাখতে হবে। কিন্তু এগুলো সবকিছু মানে খোঁজ খবর নিয়ে ক্যালকুলেট করে মানে পুরো বিষয়টাকে ধারণা মানে একটা মাথায় রেখে তারপরে বোধহয় তাকে ডিসিশন নেওয়া উচিত যে আমি আসলে মানে কি করবো আর কি, আমি আসবো নাকি আমি দেশে আমি ক্যারিয়ার করবো। কিন্তু আপনার কি মনে হয় যে মানে যারা বাইরে যেতে চায়, বাইরে সেটেল হতে চায়, তাদের মধ্যে এত প্রেগম্যাটিক অ্যানালিসিস বা অ্যানালিটিক্যাল প্রসেসের মধ্যে কি আসলে তারা যায়? বা আহ যারা যায় না তাদের পরিণতিটা কি হয়? মানে আপনি আপনার প্রত্যক্ষ অভিজ্ঞতায় মানে কিছু দেখেছেন কিনা? বেশ কয়েকজন দেখেছি আপু। কেউ কেউ আছেন যে অনেকটা অ্যানালাইসিস করে আসেন আর কি। মানে থাকে যে তারা এমনভাবে এটা করেন আর কি, যে দেশ থেকে যতটুকু সম্ভব সবকিছু ক্লিয়ার করে তারপরে আমার দু একজন আছে, আমার মেডিকেল করে একজন আছেন এখানে, সে ওখান থেকে চাকরি পেয়ে সরাসরি এখানে এখানে এসেছেন আর কি। আচ্ছা। তো সেটার সংখ্যা খুবই কম আর কি। তো হুম। এরকম যদি থাকেন আর কি, যে একদম ডিটারমাইন্ড ওখান থেকে চাকরি, হ্যাঁ সেটা সেটা খুবই ভালো আর কি। তারপরেও কিন্তু এখানে আসার পর যে সেটেলমেন্টের যে একটা প্রসেস, সেটা তো সেটাও কিন্তু থাকবেই আর কি। কিন্তু অনেকে আমি দেখেছি, রিসেন্টলি একটা একটা প্রোগ্রামে একটা দাওয়াতে একজনের সাথে কথা হলো আর কি। তো এক মেয়ে, সে একটা ভালোই চাকরি করতেন, সে ডাক্তার, একটা পোর্টে চাকরি করতেন, সে বোধহয় এফসিপিএস ফার্স্ট পার্ট কমপ্লিট করেছেন এবং দেশে একটা পোর্টে কাজ করতেন ভালো বেতনে। তার হাজবেন্ডও ঢাকা ইউনিভার্সিটিতে একটা অ্যাডমিনে কাজ করতেন এবং দে আর হ্যাপি কাপল, তাদের একটা বাচ্চা আছে আর কি। দেশে তারা বেশ ভালোই ছিল। তো আম, এখানে এসে আম, আমাকে একজন পরিচয় করে দিল, তার সাথে বললো যে যিনি ডাক্তার, এই ভাইয়া তোমাকে হেল্প করতে পারবে। তা আমি তা জিজ্ঞেস টিজ্ঞেস করলাম। তা আমি তখন তাকে বললাম যে আপনি মানে উম, মানে উনি এমবিবিএস পাস করেছেন 10-12 বছর আগে। তা আমি সবসময় বললাম আপনি তো আপনি এই সময়টাতে কি কারণে এখানে এখানে আসলেন, এখানে কি আপনি মানে কোন স্পেসিফিক সাবজেক্টে পড়ার জন্য? বলে না ভাই, এটা আসলে এই দেশের এই পরিস্থিতি ভালো লাগছিল না, আমি হচ্ছে বাইরে যাবো আর কি। মানে মানে তার ওইটাকে এখন কোনো
কোনো ক্লিয়ার একটা আইডিয়া নাই আর কি সে কি কারণে এখানে এসছেন আর কি। রাইট। এখন তাকে বলতে হচ্ছে যে সে একটা স্টুডেন্ট বিষয়ে এখানে এসছেন, স্টুডেন্ট বিষয় হচ্ছে ল্যাব সায়েন্সে। তো সেইটার পড়াশোনা, সেটার অর্থের মানে খরচ, সেটা সে কমপ্লিট করে তারপরে যে এখানকার যে ডাক্তারি পরীক্ষা তার জন্য সময় তাকে বের করতে হচ্ছে আর কি। ডাক্তারি আচ্ছা, পরীক্ষার পড়াশোনা আর কি। তো হুইচ ইজ ভেরি তাও চ্যালেঞ্জিং। এবং খুবই খুবই চ্যালেঞ্জিং। এবং যখনই এবং সে নিজেও জানে না আসলে কবে কাজ শুরু করতে পারবে, এবং এই একটা সময় যে এটা হতে পারে 2 বছর 3 বছর পরে। তো এই লম্বা একটা গ্যাপ, ওই সময় কিন্তু অনেক সময় এখানে জবও দিতে চায় না, কারণ তো লম্বা গ্যাপ হওয়ার ফলে তার যে প্র্যাকটিসের সাথে, মেডিকেল প্র্যাকটিসের সাথে তার প্র্যাকটিসটা নাই। সো তার একটা নলেজ গ্যাপ বা মানে এফিসিয়েন্সি একটা ওরা মনে করে এটা একটা গ্যাপ আর কি, তখন তারা তাকে জবও দিতে চায় না আর কি হসপিটালগুলোতে আর কি। তো এই ধরনের কমপ্লেক্সিটি অনেকে পড়তে হয় আপু, যারা ঠিকভাবে মানে ভালো মতো মেটিকুলাসলি ক্যালকুলেট না করে এখানে আসেন আর কি। আচ্ছা, না অবশ্যই এটাই। এবং মানে এটার কারণে তো প্রচুর মানুষকে আমরা ভুক্তভোগী হতেও দেখি, শুধু অস্ট্রেলিয়াতে না, উত্তর আমেরিকা মানে ইউএসএ, কানাডা, এই দেশগুলোতেও একই ব্যাপার। তো এবার ডাক্তার মিল্টন, আমরা মানে কোয়ান্টাম প্রসঙ্গে যদি আসি, আপনি দীর্ঘ 21 বছর ধরে কোয়ান্টাম ফাউন্ডেশনের সঙ্গে আছেন এবং ঘনিষ্ঠভাবেই আছেন। আপনার পরিবারের সবাইকে আপনি কোয়ান্টামের সাথে সম্পৃক্ত করিয়েছেন। তো আসলে এই কোয়ান্টামের সাথে পরিচয় শুরুটা কিভাবে? একদম শুরুর দিকে 2002 বা 2003 সালের দিকে আমার এক সহপাঠিনী, আম, তো সে আমার কাছে একবার বললো যে আমরা ব্লাড ক্যাম্পের জন্য তুমি কিছু টাকা মানে ডোনেট করবে, আমরা মানে মানি কালেক্ট করছি। আমি তখন 50 টাকা দিলাম আর কি। তো এরপরে এই কয়েক মাস পরে ঘটনা, 6 মাস হবে আর কি, না 6 মাসের মধ্যে, হ্যাঁ এরকম। তো আমরা একবার ভাইবা পরীক্ষা দিচ্ছি। তো পরীক্ষার আগে আমার বেশ মানে দেখি বেশ মাথা ব্যথা ধরে আছে। আমি মাথায়, আমাদের বারান্দার সামনে মাথায় হাত দিয়ে এরকম মানে ঝুঁকে আছে আর কি। তো আম, ও আমার ওই আমার যে ব্যাচমেট, সে আমার কাছে এসে বললো যে তুমি কি অসুস্থ ফিল করছো? আমি বলছি হ্যাঁ, আমার মাথা ব্যথা ধরেছে আর কি। এই এই হুম। ভাইবার পরীক্ষার আগে টেনশনের কারণে হতো আর কি। তারপরে সে তার ব্যাগ থেকে একটা টিটিকে ক্যাসেট, আপনার মনে আছে নাকি তখন, সেই ওই হ্যাঁ, হ্যাঁ। সময় আর কি, শীতলায়নের ক্যাসেট আমাকে দিয়েছিল। ঠিক আছে। হ্যাঁ। তো এবং সেই যে আমাকে দিলেন, এবং আমি বাসায় নিয়ে আসলাম। আমার ছোট ভাই, তখন অনেক ছোট সে আর কি, ও সেটাকে খুলে ফিতা টিতাতে খুলে ফেলে মানে এই শেষ হয়। আমি আর ওটার কথা ভুলে গিয়েছিলাম। এরপরে কয়েক মাস পরে আবার মানে একই ঘটনা আমার, সে মাথা ধরেছে। তো ও আমাকে বললো, আচ্ছা তোমাকে একটা ক্যাসেট দিয়েছে, তুমি প্র্যাকটিস করেছি? আমি বলছি না আর কি। তারপরে আমাকে কোয়ান্টামের কথা বললেন, কোর্স করার কথা বললেন। আমি শীতলায়ন করলাম আর কি, বাসায় করতাম তখন কোর্স করার আগে গুরুজির সাথে। গুরুজি তখন নিজে, আম, গুরুজির সাক্ষাৎ পাওয়া যেত। আমি ঠিক ভুলে গেছি আপু, ওই সন্ধ্যার দিকে শান্তিনগরে। তো গুরুজির কাছে বললাম আর কি। তো গুরুজি বললেন কোর্স করে ফেলেন, এটা বেটার। তো তখন 2004-এ কোর্স করলাম। তারপরে তো আস্তে আস্তে মানে লালবাগ শাখার সাথে যুক্ত হলাম আর কি। 2009-এ প্রো মাস্টার্স এই করলাম আর কি। তো আম, যতই দিন গেছে আপু, আসলে ততই আসলে মানে অনেক কিছু জানতে পেরেছি আর কি। আহ, এখন এই 2025 সালে এসে মনে হয় যে গুরুজি অনেক কিছু তখন বলেছিলেন, তখন এটাকে আসলে কথার কথা ধরে নিয়েছিলাম আর কি। কিন্তু এখন এসে মনে হয় যে এই প্রতিটা কথার মধ্যেই যে মানে কতটুকু ইম্পর্টেন্ট ছিল, এবং গুরুজি এটাকে এক্সপ্লেন করলে যে আরো অনেক ডিপ এক্সপ্লেনেশন, মানে এগুলো যদি আরো তখন মানে গভীরভাবে চিন্তা করতাম, হয়তো আরো বেশি মানতাম আর কি। মানে হয়তো বা আরো বেশি, যাই হোক, পিছনের দিকে না থাকে আর কি। কিন্তু এখন মনে হয় যে গুরুজি অনেক কিছু সিম্পলি অনেক কিছু বলেন, কিন্তু এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ট্রুথ। এবং গুরুজি অনেক কিছু আসে ওই, আমি তো so আরেকটা কথা না বললে না আপু, যে 2018 সালে আমি এখানে একটা জিমে গিয়েছিলাম আর কি। 18 সাল থেকে জিমে শুরু হয়েছে যে প্লিজ ডু নট ড্রিঙ্ক কোক অর সফট ড্রিঙ্কস। হুম, হুম, হুম। হ্যাঁ, জিমের সামনে আর কি। আচ্ছা, আচ্ছা। আমার তো সেই 2000 কবে, সেটা 2003 না 2004 সাল থেকে, হ্যাঁ, নাকি আর আরো আগে? আহ, আপনি তো যেহেতু ওই সময়টা শুনেছেন, আমরা তো 97 সাল থেকে শুনছি। আমি কোর্স করেছি আচ্ছা, 1997-তে। তখন থেকেই মানে আমার সেই কোর্সেই আমি কোকের ব্যাপারে, মানে কোক মানে এই জাতীয় যে মানে কার্বোনেটেড ড্রিঙ্কস যেটা আর কি, ক্যাফিনেটেড ড্রিঙ্কস, এটার ব্যাপারে শুনি। অর্থাৎ ওই যে মানে এইটা আপনি একমত হবেন আমাদের সাথে। একটা কথা আছে না যে হোয়াট বেঙ্গল থিংস রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তো এটা অনেকটা মানে এটার মতোই রেস্ট যে অফ দ্য ওয়ার্ল্ড। থিঙ্ক, হ্যাঁ, টুডে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড থিঙ্ক টুমরো।
ডে আফটার টুমরো এরকম আর কি। তো আপনি তো মানে এক যুগেরও বেশি সময় ধরে দেশের বাইরে আছেন, তো দেশের ভেতরে কোয়ান্টামকে যেভাবে পেয়েছেন, চর্চা করেছেন, দেশের বাইরে যাওয়ার পরে অবস্থাটা কি হলো আসলে? সেটা কতটা সহজ হলো বা কঠিন হলো? আপু, স্রষ্টার কাছে অনেক শুক্রিয়া প্রথমেই যে কোয়ান্টামের সাথে আছি এবং কোয়ান্টামের সাথে পরিচয়, একাত্মতা এবং এবং এখনো আছি আর কি। এটা স্রষ্টার আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই, আল্লাহর রহমত আছে বলেই আমি এখানে এটা করতে পেরেছি আর কি। তো আম, দেশের বাইরে আমার মনে হয় যে আপু, দেশের বাইরে কোয়ান্টামকে আরো বেশি এই সংঘকে আরো বেশি করে আঁকড়ে ধরা উচিত। কারণ আমি যদি জীবনকে এভাবে দেখি আপু, যে আমি একটা পাড়ে আছি এবং আমার মিশন হচ্ছে গিয়ে নদীর এই পার থেকে অন্য পাড়ে যাওয়া আর কি, এবং মাঝখান থেকে স্রোত যাচ্ছে আর কি। হুম। তো এটা কিন্তু কোনটা সহজ, ওই স্রোতে ভেসে যাওয়াটা সহজ, rather than স্রোতের এগেনস্টে ফাইট করে ওই পারে যাওয়াটা আর কি। তো এই দৃষ্টিভঙ্গি থেকে বলছি যে কোয়ান্টাম এটাকে জাস্ট মনে হচ্ছে কোয়ান্টাম একটা নৌকার মতো আমি, মানে বা একটা কি বলে একটা ভেলার মতো আমি ধরে থাকলে আমি আস্তে 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 ওপারে চলে যাব। আমি হুম। যদি না ধরে থাকি তাহলে ভেসে চলে যাব। এবং বাইরের দেশে, বিশেষ করে পাশ্চাত্যের দেশগুলোতে এভাবে খড়কুটোর মতো ভেসে যাওয়াটা খুবই আশঙ্কাটা সহজ। থাকে, হুম। খুবই সহজ। আর একটা কথা বলতেই হয় যে আপু, যখন আপনার মানে এখানে একটা ভালো ইনকামের যদি কোনো পেশায় যদি প্রাচুর্য দেখে আর কি, এবং তাহলে সেক্ষেত্রে এটা আরো বেশি হয়ে যেতে পারে। ও আমার তো যা দরকার সেটা আমি পেয়ে গিয়েছি আর কি। মানে ম্যাটেরিয়ালিস্টিক যে জিনিসটা দরকার, তো তো আম, সেখান থেকে এই আশঙ্কাটা অনেক বেশি মানে থেকে যায়। তো আমি মাঝখানে সিডনির সাথে, আমি সিডনি আসার পরে সিডনি শাখার সাথে সংযুক্ত হয়েছিলাম, অনেক সাপোর্ট পেয়েছিলাম তাদের কাছ থেকে। আম, এখানে ইনিশিয়াল যেই প্রসেসগুলোর ফেস করার জন্য আর কি অনেক সাপোর্ট পেয়েছিলাম তাদের কাছ থেকে। তারপরে পার্থে চলে গেলাম। ওখানে মানে আহ, আমাদের ওইভাবে সংগঠিত কোনো সংঘ ছিল না আর কি, অর্গানাইজড। তো সেখানে কিছুটা 1-2 বছরের জন্য কিছুটা মানে কানেক্টিভিটি একটু কমে গিয়েছিল, এবং তখন খেয়াল করলাম যে আসলে মানে আমার মানে চেঞ্জটা আর কি। তো এরপরে মেলবোর্ন শাখার সাথে অনলাইনে যুক্ত হলাম, এবং ধীরে ধীরে খেয়াল করলাম যে সাদা গান যখন আমি করছি না, ওই সপ্তাহটা আমার খুব একটা ভালো যাচ্ছে না। যখন সাদা গান করছি আমার কাছে মনে হচ্ছে পুরো আমি একটা মানে অটোমেটিক্যালি একটা রিচার্জ হয়ে যাচ্ছে আর কি। তো আম, এরপর তো আপনার 2019 সাল থেকে আপনি যে আমাদের সাথে এই কোর্সটা মানে আমাদের প্রোমাস্টার্সে যেই প্রোগ্রামটা করলেন এখান থেকে, এবং শুক্র আলহামদুলিল্লাহ 2000 কোভিডের পর থেকে তো আস্তে আস্তে আমরা সব প্রোগ্রামই পাচ্ছি আর কি। তো যত দিন যাচ্ছে এবং ততই মনে হচ্ছে যে না, আরো বেশি কোয়ান্টামের সাথে থাকি। এবং আম, এখন তো আপু যে সানডেতে যাই কিছু থাকুক না কেন, এবং যদি আমার কাজ পড়ে যায় একবার মাসে একবার, সেটা অন্য জিনিস। আদারওয়াইজ যদি কোনো মানে যেখানে থাকি আমি সাদা কাউন যাতে মিস না হয়। এবং আমাদের যে অন্যান্য প্রোগ্রামগুলো আছে, বিশেষ করে মান্থলি যে আমাদের যে মানে আহ, যে প্রজ্ঞা জালি আছে আর কি, এগুলো মিস করার চিন্তা করি না আর কি এখন থেকে। তো আম, এবং আহ, মানে ফিল করি যে ভেসে যাচ্ছি না আর কি আপু, কিছু একটা ধরে আছে আর কি। এবং ঝড়ঝাপটা যতই আসুক আমার মনে হয় যে ঝড়ঝাপটা আসবেই। মানে এখন মনে হয় যে ওই জিনিসটা যতই আরো মানে সমস্যা জীবনে আসে, ওটাকে আরো বেশি আনন্দিত হয়ে আছে আমার কাছে সুযোগ আসছে আর কি। আসলে মানে একটা কথা বলতে হয় যে আসলে আপু, কোয়ান্টাম থেকে সঙ্গ থেকে এত কিছু পেয়েছি যে সঙ্গকে তো আমি মানে ছাড়ার প্রশ্নে আসে না আর কি। এবং যত মানে মানে সঙ্গের এটা আসলে অবশ্যই। সঙ্গের রহমতটা যদি আমি কেউ ফিল করে, আমার মনে হয় সে সঙ্গকে ছেড়ে সে কোনোদিন যেতে পারবে না আর কি। না, আর আসলে তো মানে এই পুরো বলা যেতে পারে যে পুরো জিনিসটা অনেক বেশি সাস্টেইনেবল। আই মিন, মানে কারণ সংঘ এমন একটা জায়গা যেখানে সবসময় পেশা বাসাকে ব্যালেন্স করতে বলা হয়। তো স্বাভাবিকভাবেই মানে এখানে থাকলে যত হবে যে আহ, আপনার নিজেরই ভালো হবে। এবং মানে কারেক্ট। যে যারা একাত্ম থেকেছেন তারা আসলে এই প্রমাণটাই পেয়েছেন। মানে কারণ আপনি যখন একা থাকছেন, আপনার যখন কোনো গাইডলাইন থাকছে না, আপনি তো বুঝবেনও না যে আপনি কখন মানে কোথায় ইমব্যালেন্স করছেন। কিন্তু যখন জি। আপনি প্রতিনিয়ত একটা মানে মানে কনসাসনেসের মধ্যে আছেন, একটা সচেতনতার মধ্যে আছেন, আপনাকে কেউ ধরিয়ে দিচ্ছে আপনার ভুলগুলো, বা আপনাকে কেউ আত্মপর্যালোচনা করতে বলছে, তখন তো আপনি আসলে নিজেকে ফিরে দেখার সুযোগটা পাচ্ছেন এবং নিজের ভুলটাকে শুধরাতে পারছেন।
তো এরকম অনেক বেনিফিটই আসলে সঙ্গীর সাথে থাকলে পাওয়ার সুযোগ। এবং আমি একটু যদি মানে আপনি যা বলেছেন এটার সাথে আমি যদি একটু পরিপূরক একটা বিষয় জানতে চাই যে আপনি যখন 2004 সালে কোয়ান্টাম বা মেডিটেশনের সাথে সম্পৃক্ত হন, তখন তো আপনি খুবই তরুণ একজন, মানে মাত্র বিকশিত হচ্ছেন এমন একজন তরুণ। তো ওই রকম একটা আর্লি তারুণ্যে মেডিটেশনের মতো একটা প্র্যাকটিসের সাথে জড়িত হওয়াটা কি আপনি বলবেন যে আপনার জীবনে কোনো ডিফারেন্স মেক করেছে? ওই সময়টাতে আপু আসলে আমি কোর্স করেছিলাম। আমার অ্যাংজাইটি ছিল পার্টিকুলারলি ভাইবা পরীক্ষার সময় আর কি। মানে মেডিকেলে অনেক ভাইবা, হুম। প্রচুর ভাইবা দিতে হয়। সপ্তাহে কয়েকদিন ভাইবা থাকে, ২-৩টা ভাইবা থাকবে আর কি। তো ওই ভাইবাতে আমি খুব নার্ভাস ফিল করতাম আর কি। তো যে কারণে আমি তখন কোর্সটা করেছিলাম। কিন্তু কোর্স করে সময় পরে দেখলাম যে এটা তো শুধু মানে আমার ধারণা ছিল যে অ্যাংজাইটিটাই শুধু করবে আরকি মেডিটেশন। কিন্তু আমি দেখলাম যে হুম। সব ক্ষেত্রেই এটা কথা মানে প্রতিটা ক্ষেত্রেই গুরুজি কথা বলছেন আরকি। আমাদের যে জীবনের মানে যতটুকু আমরা চিন্তাভাবনা করি অ্যাজ এ আপনি যেটা বললেন যে তারুণ্যের এই সময়টাতে আমি একজন মানে ভাই, আমি একজন ছেলে আরকি। তো আমার রোলটা কি হওয়া উচিত? আমার খাবারের এটা কি হওয়া উচিত? আমার জীবন দৃষ্টি সম্পর্কে কি হওয়া উচিত আরকি। তো ওই এই অ্যা উম যখন এগুলো দেখলাম তখন মানে অনেকটাই মানে মানে সারপ্রাইজড হলাম আরকি আসলে। এভাবে তো কেউ কখনো মানে কথা বলেননি আরকি। তখনও দেখতাম যে কোনো হার্ডলস থাকলে তাদের সাথে অনেক কিছু দোয়া বা শেয়ার করা বা অনেক কিছু যে একটা স্ট্রেংথ পেতাম আরকি। এবং আমি ওই সময় এরপর থেকেই যেটা হতো যে আপু যে আর আড্ডা ওভাবে মানে একটা আছে না যে ওই সময় তারুণ্যের ওই বয়সটাতে হ্যাঁ, হ্যাঁ। একটা নিজস্ব একটা গ্রুপের একটা আড্ডা থাকেই থাকে। না সেরকম আর আমার হতো না। আমার ওইটাই হতো আড্ডা আরকি। এই এই সাদা গাউনটা আরকি। তো আম এ তো এরপর থেকেই তো আস্তে আরো যত ম্যাচিউর হয়েছে, বড় হলাম আরকি। তো বয়স বাড়তে থাকলো। আ তো আরো বেশি কোয়ান্টামের সাথে এখান থেকে একাত্মই হলাম আরকি। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আপনার কাছে জাস্ট শেষ প্রশ্নটা রাখতে চাই। সেটা হলো যে আ বাংলাদেশ নিয়ে আপনার ভবিষ্যৎ ভাবনাটা কি? বাংলাদেশকে আপনি কি দেখতে চান? কারণ আপনি যে সময়টায় দেশ ছেড়ে গেছেন, তখনও দেশকে নিয়ে প্রচুর আ নেতিবাচকতা, হতাশা ছিল। এখনো পুরোপুরি কেটেছে আমরা বলব না। কিন্তু আপনি তো জানেন যে কোয়ান্টাম আ বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখে, আ সেটা তো আপনি জানেন। তো সেই প্রেক্ষিতে এখনকার বাংলাদেশকে নিয়ে আপনার কি মানে আ মনোভঙ্গি বা ভবিষ্যতের বাংলাদেশকে নিয়েই বা আপনার কি আশাবাদ? দেখেন আপা আমাদের এই মানে এখনকার যারা তরুণ বা জেন জি আরকি যাকে বলে। হ্যাঁ, আম তো তাদের আসলে তারা আমাদের চেয়ে অনেক স্মার্ট আরকি। চিন্তাভাবনায় তারা অনেক অ্যাডভান্স, এটা তো নিঃসন্দেহে অনেক মেধাবী আরকি। এবং তার প্রমাণ তো তারা গত ২-১ বছর রেখেছে। অসম্ভবকে তারা সম্ভব করেছে আরকি অনেক আমরা দেখেছি আরকি। তো এখন যে বিষয়টা যেটা দরকার আসলে আমার মনে হয় যে আ মানে মস্তিষ্ককে ঠান্ডা করা আরকি। আ হৃদয় উষ্ণ আছে আরকি। কিন্তু মস্তিষ্কটাকে একটু উষ্ণ আছে, এটাকে ঠান্ডা করতে হবে। এবং এই মস্তিষ্ক ঠান্ডা করার জন্য মেডিটেশনের চেয়ে কার্যকরী আর কোন কিছু হতে পারে না আরকি। এবং এটা কোনো ওষুধ নেই, অন্য কোনো কিছু মানে জাদুমন্ত্র নেই যে এটা মস্তিষ্ক ঠান্ডা হয়ে যাবে। মেডিটেশনের চেয়ে মানে দুবেলা মানে নিষ্ঠার সাথে মেডিটেশন, আমরা যেটাকে ইংলিশে বলি religiously and rigorously মেডিটেশন, এইটা করলে শুধু মস্তিষ্ক ঠান্ডা নয়, জীবন বদলে যেতে পারে। তবে এই কাজটাই এখন আমি বলতে পারি যে আসলে এখন তাহলে অনেকে হয়তো বলতে পারে তাহলে তো কোয়ান্টামের দরকারটা কি? আমি তো অনলাইনে মেডিটেশন আছে, এটা করতে পারি। আসলে কোয়ান্টাম ফাউন্ডেশন বা সৎসঙ্গের সাথে আপনি যখন থাকবেন তখন এই কাজটাই অনেক সহজ হয়ে যাবে। এই নিয়মিত মেডিটেশন করাটা আরকি। এবং এটাকে মানে জীবনের একটা অভ্যাসে পরিণত হবে আরকি। এবং এর সাথে যেই আমাদের একটু আগে বলছিলাম যে নিয়মিত সাদাকান মেডিটেশনের যে লেভেলকে অনেক ভালো করতে পারে আরকি। আর জীবন দৃষ্টি ব্যাপারে একটা ধারণা পাওয়া যাবে আরকি। আর মানি আরেকটা ব্যাপার হবে যে আমি মানে এখনকার যেই তরুণ মানে জেনারেশন আছে তাদের যে বলব যে মানে ওভারঅল যখন আমি সৎসঙ্গের সাথে থাকবো তখন মনে হবে যে আমার মন ছবিটা বাস্তবায়ন করার জন্য আমি একা না, আমার সাথে সবাই আছে আরকি। তো তখন আমি একা ফিল করব না আরকি। তো এইজন্যই হচ্ছে গিয়ে আমার সঙ্গের সাথে থাকতে হবে আরকি। যেন আমি সবসময় একটা ভরসাস্থলের মধ্যে থাকতে পারি আরকি। আমরা যারা কোয়ান্টামের সাথে আছি
এবং ইনশাল্লাহ যারা আমাদের এখনকার যেই জেনারেশন তারাও পাবেন আর কি, যদি কোয়ান্টামের সাথে থাকেন আর কি। আর একটা বিষয় হচ্ছে গিয়ে সবচেয়ে বড় হচ্ছে আপু, বাংলাদেশ যে স্বর্গভূমি, এইটা আমার মনে হয় যে সত্যি কথা বলতে আমি যখন দেশে ছিলাম তখন হয়তো রিয়েলাইজ করতাম না, কিন্তু দেশ আচ্ছা। থেকে বাইরে আসার পরে আপু যখন মানে সঙ্গের সাথে থেকে অনেকটা বলেন যে আলফা লেভেল থেকে চিন্তা ভাবনা করি আর কি, তখন কিন্তু আপু এই দুইটার পার্থক্যটা বুঝতে পারি যে বাংলাদেশের উপর যে আল্লাহ যে রহমতটা এবং হ্যাঁ, এখানে পাশ্চাত্য দেশগুলোতে আল্লাহর রহমত কিরকম, এইটা দুইটা পার্থক্য বোঝা যায় আর কি, বলছেন। তো সেখান থেকে নিঃসন্দেহে আপু বাংলাদেশ একটা স্বর্গভূমি। না, নিঃসন্দেহে। এবং যত সময় যাচ্ছে আমরা তো সেটার প্রমাণ পাচ্ছি। মানে আমরা যেটা হয়েছে যে সবসময় বিশ্বাস করেছি, কারণ আহ, বিশ্বাস এমন একটা জিনিস, বাস্তবতা যাই থাকুক, আহ, বিশ্বাস তো বর্তমান বাস্তবতায় বিশ্বাস করে না, বিশ্বাস করে হচ্ছে ভবিষ্যতের যে আশাবাদ বা ভবিষ্যতের যে মন ছবি সেটাতে। এবং আম, নিঃসন্দেহে 30 বছর ধরে আমাদের বিশ্বাস তো মানে এটাতে আমরা স্টিক করেছি, এবং সেটার ফলও আমরা দেখেছি ব্যক্তিগত জীবনে, সমাজ জীবনে, দেশের জীবনে। এখন আম, আমরা যেটা সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে নিজের কাজটা করা এবং সবচেয়ে ভালোভাবে করা। এই জায়গাটাই যদি আমরা যেতে পারি প্রত্যেকটি মানুষ, তাহলে আসলে আর আর বাড়তি কোনো কিছুরই প্রয়োজন নেই। এখন এই আপ্তবাক্যটাতে আমরা আমাদের মানুষদের উদ্বুদ্ধ করছি, এটাই বলতে পারেন হয়তো বা আমাদের এখনকার মানে মিশন বা ভিশন, এটাই হচ্ছে আমাদের এখনকার কাজ। ডক্টর রিয়াজুল হাসান মিল্টন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আম, মানে বেশ কিছু বিষয়ে আপনার যে মতামত বা ইনসাইট গুলো আমাদের সাথে শেয়ার করলেন, এটা আমার মনে হয় যে বিশেষ করে তরুণদের জন্য এটা খুবই আম, এখান থেকে শেখার আছে যে কিভাবে আসলে প্রত্যেকটা জিনিসকে গুছিয়ে পরিকল্পনা করতে হয় এবং পার্সু করতে হয়। আপনি যে বলছিলেন সেই যে অস্ট্রেলিয়ান ভদ্রলোক যিনি বলছিলেন যে এটা বাদ দাও, অন্য কেউ হলে জাস্ট এরকম একজন মানুষ ওই দেশের বিশেষজ্ঞ এসে বলছে, এটাকে সাথে সাথেই সে বাদ দিয়ে দিত, কিন্তু আপনি সেটা করেননি, সেটা আপনি মানে পার্সু করেছেন এবং আপনি কোয়ান্টামের একজনের অভিজ্ঞতা বলছিলেন, মানে তার সাথে মানে তার সাথে কথা বলাটাই আপনার এই ডিসিশনটাকে ডিফারেন্স করতে হেল্প করেছে। তো এই বিষয়গুলো আমার মনে হয় যে আমাদের দর্শকদের জন্য এটা একটা অনুপ্রেরণার বিষয় হয়ে থাকবে। এবং দর্শক, আপনাদের উদ্দেশ্যেও বলছি যে আমাদের এই যে কোয়ান্টামের যে প্ল্যাটফর্ম, এটা সবার জন্যে। আপনারা নিঃসংকোচে আমাদের কাছে আসতে পারেন, আমাদের উন্মুক্ত প্রোগ্রামগুলোতে সবাই অংশ নিতে পারেন। এবং কোয়ান্টাম সদস্য না হয়েও কোয়ান্টামের প্রচুর প্রোগ্রামে অংশগ্রহণ করা যায়, এবং দেশের ভেতরে 250টি জায়গায় আমাদের শাখা সেল রয়েছে, সেখানে আপনারা আসতে পারেন। এটা শুক্রবার সকালবেলা 1 ঘন্টার একটা ফ্রি প্রোগ্রাম হয়, সবার জন্য উন্মুক্ত। এবং আম, আপনারা আসলে পরে বুঝবেন যে আসলে সৎসঙ্গের সাথে থাকা এটা যে জীবনে কতটা প্রশান্তি এবং প্রজ্ঞা দান করে। এবং আপনার তখন আসলে আপনার আপনার জীবনের যে সমস্যাগুলো তখন আপনার কাছে সংকট হবে না, সেগুলো হয়ে দাঁড়াবে এক একটা সম্ভাবনা, যেটা নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। তো আমরা আশা করি যে আপনাদেরকে আমরা আপনাদের পাশে পাবো, আপনাদের সেবা করার সুযোগ আমরা গ্রহণ করতে পারবো। এবং আমাদের শাখা সেলগুলোর ঠিকানা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি আপনার নিকটবর্তী যে কোনো শাখা সেলকে বেছে নিতে পারেন। আর দেশের বাইরেও 19টি জায়গায় আমাদের সাদাকায়ন কার্যক্রম হয়, এবং তার মধ্যে 18টি জায়গাতেই অনলাইনে হয়। অনলাইনেও আপনি যে কোনোটির সঙ্গে সম্পৃক্ত হতে পারেন, অর্থাৎ দেশে থাকুন বা বিদেশে থাকুন, কোয়ান্টামের সাথে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে আপনার আসলে কোনো বাধা নেই, এবং আপনি চাইলেই সেটা পারেন। তো অসংখ্য ধন্যবাদ এত মনোযোগ দিয়ে আমাদের সাথে ছিলেন এই আয়োজনটিতে। এবং ডক্টর রিয়াজুল হাসান মিল্টন তার জীবনের অভিজ্ঞতা নিঃসন্দেহে আমাদের অনেকের জন্য অনেক অনুপ্রেরণার উৎস হবে, এই প্রত্যাশা আমরা করি। এবং তার সুস্থ এবং দীর্ঘ এবং সফল জীবনও আমরা কামনা করি। এবং আজকের যে হোয়াটসঅ্যাপ সাকসেসের এই পর্বটি আমরা এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।